সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। Okay, খেয়াল করেন। আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে এই যে মিলি টাইপটা পড়াইছিলাম, তাই না? মনে আছে? মিলি টাইপ, মুড টাইপ, এফএসএম পড়াইছিলাম। তো যারা এটা পড়ে আসেন নাই বা দেখে আসেন নাই, ওদের ক্লাসে ছিলেন না, তারা কিন্তু আজকে আই ডাউট তারা বুঝবেন কিনা জিনিসগুলো। হ্যাঁ, বেসিক জিনিসপাতি সব অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, তাই না? সার্কিট ডিজাইনিং পড়ানো হয়েছে, এফএসএম ডিজাইনিং সবকিছু একদম শেষ, মোটামুটি শেষ। এখন জাস্ট আপনারা ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল গুলো আপনারা করবেন এখন। হ্যাঁ, দেখেন আমি আপনাদের এই যে স্লাইডের মধ্যে আমি নিজে যতটা সম্ভব আপনার বা আপনাদের জন্য যতটুকু দরকার, মোটামুটি সব রকমেরই প্রবলেম দিয়ে সলভও করে দিছি। দেখেন এখানে দেওয়া আছে সবকিছু। স্পেসিফিক কিছু কোশ্চেন আমি হয়তো এক্সপ্লেন করবো, এগুলো আপনাদের পারার কথা, তাই না? এই দেখেন 101 ওভারল্যাপিং সিকোয়েন্স ডিটেকশন ইউজিং মিনিটেপ, তাই না? তাহলে 101 কি কারো বুঝতে কষ্ট হওয়ার কথা নাই গেস। 101, 101 যদি হয় দেখি, বলেন তো আমাকে। 101 এর জন্য মিলি টাইপ করতে গেলে টোটাল কয়টা স্টেপ লাগবে? তিনটা। সরি, জি, তিনটা লাগবে। তিনটা হচ্ছে, তিনটার মধ্যে প্রথমটা কি হবে? ইনিশিয়াল স্টেট, তাই না? স্টেট এ, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আরেকটা স্টেট কি হবে? স্টেট বি কি হবে? তিনটে স্টেটের মধ্যে একটা তো ইনিশিয়াল স্টেট গেল, মানে এখানে কি কোনো ইয়া নাই। আরেকটা হলো স্টেট বি। স্টেট বি তে কিসের জন্য হবে স্টেট বিটা? ওয়ান। শুধুমাত্র একটা ওয়ানের জন্য স্টেট বি। তারপর আরেকটা স্টেট হবে কি? স্টেট সি। তিনটে স্টেট। হ্যাঁ, সিটা কিসের জন্য হবে বলেন তো? 1-0। 10, তাই না? আর এই যে আপনার যে সিকোয়েন্সটা 101, এই 101 এর জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট থাকবে? না স্যার। না, কারণ আমরা বলে ফেলছিলাম আগের ক্লাসে যে মিলি টাইপ এফএসএম এর ক্ষেত্রে আপনার ফাইনাল যে আপনার ডিজায়ার সিকোয়েন্স 101, এই ফাইনাল ডিজায়ার সিকোয়েন্সের জন্য ডেডিকেটেড কোনো স্টেট থাকবে না। ওটা আমরা ট্রানজিশনের সময় ওটা ফুলফিল করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করেন, আপনি শুরুতে আপনি রিসেট করলেন, হ্যাঁ, স্টেট এতে রিসেট করলেন। রিসেট করলে কোথায় যাবেন? রিসেট হইলে ইনিশিয়ালে চলে যাবেন, মানে রিসেটের ভ্যালু যদি 1 হয়, ইফ রিসেট ইকুয়ালস টু 1, তাহলে আপনি স্টেটে স্টেট ওয়ান এতে চলে একদম শুরুতে একদম। আচ্ছা, এখন আপনি স্টেট এ তে আছেন। স্টেট এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হবে বলেন তো? স্টেট এ তে আছেন, এতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু পেলেন 0, ইনপুট পাইলেন 0। 0 পাইলে কি আপনার জিরোর জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার এখানে? না স্যার। না, তাহলে কোথায় যাবেন? স্যার, এতেই থাকবে। এতেই থাকবে এবং এটা লুপ ব্যাক করবে। এবং এখানে এই যে ডাব্লিউ এর কাছে 0 হইলো, আপনার কি যে আউটপুটের ভ্যালু কি হাই হইলো নাকি লো হইলো? স্যার, লো স্যার। লো হয়েছে। কারণ কারণ কি, আমরা আউটপুট একমাত্র যদি যখন 101 সিকোয়েন্স পাবো তখন একমাত্র আমাদের আউটপুটটা হাই হবে। আচ্ছা, আর যেহেতু মিলি টাইপের ক্ষেত্রে ট্রানজিশনের সময় কিন্তু আমরা আউটপুটটাকে হাই, মানে আউটপুটের স্ট্যাটাস চেঞ্জ করবো কি ট্রানজিশনের সময়, ইনপুট যখন দেখাবো তার সাথে সিমুলটেনিয়াসলি, তাই না? কেন বলেন তো? কারণ মিলি টাইপ এফএসএম হচ্ছে দুইটা জিনিস। মিলি টাইপ এফএসএম এর আউটপুট দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক, প্রেজেন্ট স্টেট কোনটা, আরেকটা হচ্ছে আপনার কারেন্ট ইনপুট কোনটা। মানে এই যে আপনি এখন কোন স্টেট থেকে কাউন্ট চিন্তা করতেছেন সেটা, এট দ্য সেম টাইম ওই স্টেটে থাকা অবস্থায় আপনার ডাব্লিউ এর ভ্যালু কত, সেটার উপর ডিপেন্ড করে জেড এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা ট্রানজিশনের সময় ডাব্লিউ এর ভ্যালু চেঞ্জ করার সময় জেড এর স্ট্যাটাস আপডেট করে ফেলবো। আচ্ছা, এখন আপনি ইনিশিয়াল স্টেটে আছেন, মানে আপনার হাতে কিছুই নেই, মাত্র শুরু করলেন আপনি। এই অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু ইনপুটটা যদি 1 পেয়ে যান, তাহলে কি হবে? ডাব্লিউ এর ভ্যালু 1 হয়ে গেল। ডাব্লিউ এর ভ্যালু 1 হওয়া মানে কি বলেন তো? আপনি আপনার প্রথম ওয়ানটা পাইছেন। 101 যদি আপনি রিডেট করতে চান, তাহলে আগে তো একটা ওয়ান পাইতে হবে, তাই না? তাহলে সেই একটা ওয়ান পাওয়ার সাথে সাথে আপনি, একটা ওয়ান পাওয়ার পরে আপনি চিন্তা করবেন এরপরটা 101, যেহেতু প্রথমে ওয়ান পাইলেন, তারপরে আপনি ওয়ান পাওয়ার পরে চিন্তা করবেন 0 পাইতে হবে এবার, তারপরে 10 পাবেন, 10 পাওয়ার পরে চিন্তা করবেন না, এবারে 101 পাইতে হবে। তাহলে একটা ছাড়া তো একটা যেতে পারবেন না। তো এখন ইনিশিয়ালি আপনি স্টেট এতে আসেন, ডাব্লিউ এর ভ্যালু 1 পেয়ে গেলেন, তাহলে বলুন তো 1 পেয়ে যাওয়া মানে কি? এখন কয়টা ওয়ান আছে আপনার হাতে? একটা মাত্র স্যার, ওয়ান একটা। আছে। একটা মাত্র ওয়ান আছে, তাহলে একটা মাত্র ওয়ানের স্টেট কোনটা? স্যার, বি। স্টেট বি। তাহলে আমি যদি ডাব্লিউ এর ভ্যালু 1 পাই, তাহলে আমি স্টেট বি তে চলে যাবো। আর এই সময় জেড এর ভ্যালু কত? স্টিল 0, স্যার, কারণ জেড 0। 0। এর হাই হবে যখন একমাত্র আপনি 101 পাবেন। আচ্ছা, এখন আপনি স্টেট বি তে আছেন। স্টেট বি তে থাকা মানে কি? অলরেডি আপনার কাছে একটা ওয়ান আছে। এখন আপনি স্টেট বি থেকে চিন্তা, এতক্ষণ স্টেট এ থেকে চিন্তা করতে, এখন স্টেট বি তে আসলাম। তো স্টেট বি তে আছেন, তাহলে আপনার হাতে একটা ওয়ান আছে, অলরেডি একটা ওয়ান আছে। এই অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হবে? ওয়ান পাই, ওয়ান অলরেডি আপনার কাছে আছে, ওয়ান পাওয়ার পরে আপনি একটা 0 পাইলেন, তাহলে কি হলো? 10 হয়ে গেল। 10 জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট আছে?
তো সি। So, সি আছে, আপনি সি তে চলে যাবেন। যখন ডাব্লিউ এর ভ্যালু এই স্টেট বি তে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো পাবেন, তখন সি তে চলে যাবেন। এখনো কিন্তু জেড এর ভ্যালু জিরো, কারণ আপনি মাত্র ওয়ান জিরো পাইছেন, ওয়ান জিরো ওয়ান হয় নাই, তাই না? আচ্ছা, এবার আবার বলেন, আপনি স্টেট বি তে আছেন, স্টেট বি তে থাকা অবস্থায় জিরো পাইলে কি হবে সেটা লিখলাম। স্টেট বি তে আছেন, স্টেট বি তে থাকা অবস্থায় যদি এখন আপনি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান, তখন কি হবে? ওয়ান ওয়ান হইলো, ওয়ান ওয়ানের জন্য কি ডেডিকেটেড কোনো স্টেট আছে? না স্যার। না। তাহলে শুধু ওয়ান ওয়ান দুজন দুজনের যদি ডেডিকেটেড না থাকে, তাহলে আপনি এই প্রথম ওয়ানটা বাদ দিয়ে চিন্তা করেন। প্রথম ওয়ানটা বাদ দেন, তাহলে কয়টা ওয়ান হলো? একটা ওয়ান আছে, শুধুমাত্র একটা ওয়ানের জন্য কি কোনো স্টেট আছে? বি স্যার। বি নিজেই, তাই না? তাহলে আমি কোথায় যাবেন? ডাব্লিউ, মানে বি তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ ভ্যালু ওয়ান পান, তাহলে ঘুরে ফিরে বি তে আবার লুপ লুপ ব্যাক করবে, এবং এখানেও জেড ভ্যালু জিরো। এই যে এই স্টেপটা কি সবাই বুঝতে পারছেন? এই যে এখানে লুপ ব্যাক কেন করছেন, সবাই কি বুঝতে পারতেছেন? যারা মানে আমার সাথে রেসপন্স করতেছেন, ভেরি গুড। এই যে যারা হচ্ছে রেসপন্স করতেছেন না, আই হোপ আপনারা বুঝতেছেন। না বুঝলে কোশ্চেন করবেন যে অর্ধেক বুঝছি স্যার, পুরোপুরি বুঝি নাই। আই হ্যাভ ডাউট যে সবাই আসলে মনোযোগ দিচ্ছেন কিনা। হয়তো মিটিং জয়েন করে কোথাও একটা চলে গেছেন, পরে যখন আবার অ্যাটেন্ডেন্স নিতে যাবো তখন বলবেন যে স্যার, ওভারল্যাপিং এর বিষয়টা হচ্ছে লাস্ট স্টেট থেকে চিন্তা করব না, নাকি যে প্রতিটা না, স্টেটেই হচ্ছে? না ওভারল্যাপিং একদম লাস্ট স্টেটে গিয়ে তখন ওভারল্যাপিং এর চিন্তাটা মাথায় আসবে, হ্যাঁ। তাহলে স্যার এখানে ওয়ান ওয়ান হয়ে যাওয়ার পরে একটা ওয়ান বাদ দিয়ে হচ্ছে আরেকটা ওয়ানের জন্য না, কেন চিন্তা করতেছি? ওটা ওটা কিন্তু ওভারল্যাপিং এর জন্য না, ওটা নর্মাল সিকোয়েন্স। আপনি মনে করেন স্টেট বিতে আছেন, স্টেট বিতে থাকা মানে আপনার কাছে অলরেডি একটা ওয়ান আছে। তো একটা ওয়ান থাকা অবস্থায় যদি আপনি আরেকটা ওয়ান পান, তাহলে আপনি কোথায় যাবেন বলেন তো? ওয়ান ওয়ানে যাইতেন, তাই না? হুম। ওয়ান ওয়ানের কোনো ডেডিকেটেড স্টেট আপনার কাছে নাই, তাই বলে কি আপনি ইনিশিয়ালি চলে যাবেন? কারণ ওয়ান ওয়ান এর স্টেট না থাকলেও আপনার কাছে একটা ওয়ান তো এখন আছে, মানে এই যে কারেন্ট যে ওয়ানটা ডাব্লিউ ফেলে যে ওয়ান পাইছেন, সেটা তো একটা ওয়ান। তো ওইটা দিয়ে চিন্তা করবেন, স্টেট বিতে যেতে হবে তখন। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। বুঝছেন না? কারণ একটা ওয়ান, এই ওয়ানটাকে আপনি ফেলতে পারবেন না। তো আপনি যদি ইনিশিয়ালি চলে যান, তাহলে আপনার জেডের ওয়ানটা পাবো। এক্স্যাক্টলি এটা এটা over- এটা এটা ওভারল্যাপিং এর জন্য না, এটা ওভারঅল। ওভারল্যাপিং এর কথা চিন্তা করি লাস্ট স্টেজে গিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝছি। লাস্ট স্টেজে যখন এটা চিন্তা করবেন তখন এটা ঠিক, বাট আমি যেভাবে বলতেছি এভাবেই প্রসেস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের, যেটা বলছিলাম আগেও, যে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। এভাবে চিন্তা করে গেলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, এখন স্টেজ সি তে আছেন, স্টেজ সি তে থাকা মানে আপনার কাছে কি আছে? অলরেডি ওয়ান জিরো আপনার হাতে আছে। এখন ওয়ান জিরো থাকা অবস্থায় আপনি যদি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পেয়ে যান, তাহলে কি হবে? ওয়ান জিরো ওয়ান। এখন এই ওয়ান জিরো ওয়ানের জন্য তো ডেডিকেটেড কোনো স্টেট নাই, কিন্তু এই ওয়ান জিরো ওয়ানটাই কিন্তু আপনার ডিজায়ার সিকোয়েন্স। তাহলে আপনার যেহেতু ওয়ান জিরো ওয়ান স্টেট সিতে থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পান, তাহলে আপনার জেড ইকুয়ালস টু ওয়ান হবে, এটা আপনি শিওর কনফার্ম। কিন্তু এখন চিন্তা করতে হবে যে ওয়ান জিরো ওয়ান যে পাইলাম, এখন কোথায় যাব? আমি এখন কোন স্টেটে যাব? তাহলে চিন্তা করেন, কোন স্টেটে যাবেন সেটা চিন্তা করার জন্য আমি আপনাকে বারবার এইভাবে বলে আসতেছি যে চিন্তা করেন তো, ওয়ান জিরো ওয়ান এর জন্য কি ডেডিকেটেড কোনো স্টেট আছে? না স্যার। না। তাহলে আপনি পাচ্ছেন না, তাহলে প্রথম ওয়ানটা বাদ দেন, এমএসবির ওয়ানটা বাদ দেন। তাহলে শুধু জিরো ওয়ানের জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? তাও নাই, না তাই স্যার। না? তাহলে এটাও বাদ। এবার তাহলে একটা ওয়ানের জন্য কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? জি, এটা আছে, এই যে বি, স্টেট বি। তাহলে আপনি স্টেট বিতে যাবেন, তার মানে স্টেট সিতে থাকা অবস্থায় যখন ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পাবেন, তখন আপনি স্টেট সিতে যাচ্ছেন। ইন দ্য মিন টাইম জেড এর ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে, এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? আমি কিন্তু এখনো এখানে আপনার এই ওভারল্যাপিং ইয়েটা এখনো মাথায় আসেনি। ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদেরকে আমি বলে দিতেছি। ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এফেক্ট ফেলবে লাস্ট স্টেজটাকে, হ্যাঁ। কিভাবে সেটা বলে দিই। আমরা এখন ওভারল্যাপিং করতেছি, ওভারল্যাপিং শেষ করে তারপর নন ওভারল্যাপিংটা বলি। আচ্ছা, এখানে আপনি স্টেজ সিতে আছেন মানে অলরেডি ওয়ান জিরো আছে। এই অবস্থায় আপনি মনে করেন আরেকটা ওয়ান পাইলে তো বিতে যাচ্ছেন, এই অবস্থায় আপনি আবার জিরো পাইছেন। আবার জিরো পেলে কি হলো বলেন তো? ওয়ান জিরো ওয়ানের জন্য, ওয়ান জিরো জিরোর জন্য ডেডিকেটেড কোনো স্টেট তো নাই, তাই না? তাহলে দেওয়া যাচ্ছে না, বাট তারপরে তাহলে শুধু জিরো জিরো, দুইটা জিরোর জন্য কি কোনো স্টেট আছে? না, দুইটা জিরোর জন্য কোনো স্টেট নেই, তা একটা জিরো বাদ। শুধু জিরোর জন্য কি কোনো স্টেট আছে? না, সেটাও নাই। তাহলে আপনি কোথায় যাবেন বলেন তো? স্যার ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়ালাইজেশন এবং জেড ইকুয়ালস টু জিরো এখনো, হ্যাঁ। এখন এখানে আপনি যদি, আমি যদি বলি যে না, ওভারল্যাপিং নট অ্যালাউড, মানে নন ওভারল্যাপিং, তখন আমি কিভাবে চিন্তা করতাম জানেন? ওভারল্যাপিং যখন অ্যালাউ করতো না, তখন আমি অন্যভাবে চিন্তা করতাম। তখন আমি চিন্তা করতাম যে আমার স্টেট সি তে আছি মানে অলরেডি আমার কাছে ওয়ান জিরো আছে। তারপরে আমি এখন কি পাচ্ছি মনে করেন আপনি, তারপরে ওয়ান পেয়ে গেছেন আপনি, হ্যাঁ। তো আপনি যদি ওভারল্যাপিং চিন্তা করতেন, তখন এই যে আগের ওয়ান জিরো লাস্ট স্টেজে এসে এই আগের ওয়ান জিরোটাকে চিন্তাই করতেন না, এটা পুরোপুরি বাদ। কারণ কি, নন ওভারল্যাপিং মানে কি? নন ওভারল্যাপিং মানে হচ্ছে
মানে আপনি মানে লাস্ট স্টেজের ক্ষেত্রে নন ওভারল্যাপিং ওভারল্যাপিং এটা ইফেক্ট ফেলবে। নন ওভারল্যাপিং মানে হচ্ছে আপনি একবার পেয়ে গেছেন, মানে এরপরে আপনি আর চিন্তা করবেন না, যে যা পেয়ে গেছেন সেটা নিয়ে আর চিন্তা করবেন না। কিরকম? মনে করেন আপনি স্টেজ সিতে আছেন, তাহলে 10, এই 10টাকে আপনি আর চিন্তা করবেন না, কারণ এটা আপনার লাস্ট স্টেজ। তো নতুন করে যে ওয়ান পেয়েছেন, এই ওয়ানটাকে শুধু একা একাই কনসিডার করবেন, মানে ও একলাই আছে। এই ওয়ানটা শুধু ও একাই, মানে আগের 10টাকে আপনি একদম শুরুতে আমরা যেরকম ওভারল্যাপিং এর ক্ষেত্রে শুরু থেকে ওকে কনসিডার করে আসতেছি, স্টেজ সিতে গিয়েও প্রত্যেকটি স্টেপ ভাবে কন্টিনিউ করতেছি, কিন্তু লাস্ট স্টেজে এসে মানে মেইন ডিফারেন্সটা যখন ক্রিয়েট হচ্ছে, তখন আপনি যদি নন ওভারল্যাপিং বলে আপনি এই 10টা কনসিডার করারই কেউ দরকার নেই, ডিরেক্ট মানে ইনপুট কি পাচ্ছেন সেটা চিন্তা করুন। তাহলে ইনপুট পাচ্ছেন ওয়ান, ওয়ান পেলে আপনি ডিরেক্ট ওয়ানের স্টেটে চলে যাবেন, স্টেট বি। এই ক্ষেত্রে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই প্রবলেমের ক্ষেত্রে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এর জন্য সেমই আসবে, তাই না? আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে কিছু কিছু সিনারিওতে আপনি ওভারল্যাপিং অ্যালাউ করলে যা আসবে, নন ওভারল্যাপিং অ্যালাউ করলেও তাই আসবে। এটা হচ্ছে ওরকম একটা সিনারিও আর কি, হ্যাঁ। তো ওভারল্যাপিং নন ওভারল্যাপিংটা এফেক্ট ফেলে লাস্ট স্টেজটাকে। কিভাবে স্টেজ ফেলেন? লাস্ট স্টেজে, লাস্ট স্টেট যেটা, লাস্ট স্টেটে গিয়ে আপনি এখন কোন স্টেটে আছেন সেটা চিন্তা করারই দরকার নেই। নন ওভারল্যাপিং মানে কি, আপনি মানে ডিজায়ার সিকোয়েন্স পেয়ে গেছেন, এবার একদম নতুন করে রিস্টার্ট করবেন আর কি, এরকম একটা ব্যাপার। এখন যে আমরা যেটা পড়াইছি সেটার সাথে কি এটা মিলে কিনা, এই যে আমি যে সলিউশনটা দিয়ে রাখছি সেটা মিলে গেছে কিন্তু, দেখেন। আউটপুট কিভাবে বের করতে হবে সেটা আপনাদেরকে পড়ানো হয়েছে, দেখেন আমি আগের ক্লাস সার্কিট দেখা দিচ্ছিলাম, এই যে আউটপুট, যেহেতু তিনটা স্টেট, তাহলে এই যে এ বি সি। এবারে যে যখন আপনি স্টেট এতে আসেন, তখন ডাব্লিউ এর ভ্যালু 0 পেলে, স্টেট এতে আসেন, ডাব্লিউ এর ভ্যালু যদি 0 পান তখন আপনি স্টেট এতেই থাকতেছেন। আর তখন ও যেহেতু মিলি টাইপ, তাহলে আউটপুটের মধ্যেও কি, আউটপুটটা কার উপর ডিপেন্ড করে? কারেন্ট ইনপুট এবং নেক্সট স্টেটের উপর ডিপেন্ড করে, সরি প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। তো কারেন্ট ইনপুট মানে ডাব্লিউ, তাহলে আউটপুটের মধ্যে দুইটা কলাম হয়ে যাবে, ডাব্লিউ 0 হলে কি হবে, ডাব্লিউ 1 হলে কি হবে। মুড ট্যাবে কিন্তু আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতো, সেখানে দুইটা কলাম ছিল না। মুড টাইপ কারেন্ট কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে না দেখে মুড টাইপে ডাব্লিউ কোস 0 ডাব্লিউ কোস 1 এগুলোর জন্য আলাদা আলাদা করে কোনো কিছু দেওয়া ছিল না, ঠিক আছে? তো আই গেস এটা আমি আমরা লাস্ট ক্লাসে বলছি, তো এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা এবার দেখেন এই যে স্যার, এই, জি বলেন, বলেন বলেন। স্যার আমরা যখন মিলিটেট করছি তখন তো আমাদের কোনো ডেডিকেটেড এন্ড লাস্ট স্টেট নেই, বা মানে না ডেজার্ট না স্টেট নেই। না। তাহলে ওইটাতে কি ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর ইফেক্টটা ভাবে ডিরেক্টলি পড়তেছে, যেটা মুড টাইপে পড়ে? হ্যাঁ, না পরে, মুডটাতেও পড়ে, কিন্তু মুডটাতেও কিন্তু এফেক্ট আচ্ছা, পড়ে। মুডটাতে তো পড়ে, যেহেতু আমাদের মানে ডেডিকেটেড স্টেটের পরও আমরা ওখান থেকে 0 বা 1 এর কম্বিনেশনের কারণে কোথাও যেতে পারি। জি জি, বাট মিলি টাইপে তো নাই তাহলে। পড়ে। এই যে দেখেন, এখানেই দেখাচ্ছি, এটাই দেখানোর জন্য আসছে আপনাদেরকে। এটা খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের, দাঁড়ান, এই হচ্ছে আপনাদের ইয়ার যেটা, আচ্ছা না এই সার্কিটে একটু ভুল আছে আগে, একটু ভুল আছে, দাঁড়ান। আমি আপনাদের এডিট করে দিব। দাঁড়ান, এখানে একটা প্রবলেম আছে, ওইটা আমি আপনাকে দেখাবো, দেখানোর জন্যই আপনাদেরকে আনছি। এগুলা আমি অনেক রকমের জিনিসগুলো সলভ করে আপনাদেরকে দিয়ে রাখছি অলরেডি স্লাইডে। সেন্টার স্লাইডে হয়তো পাবেন না, কিন্তু এই স্লাইডে আমি দিয়ে রাখছি অলরেডি, হ্যাঁ। তো এটা দেখে নিয়েন, কারণ আমি যেগুলা মনে হচ্ছে যে আপনারা পারবেন না বা ঝামেলায় পড়তে পারেন, ওইগুলো আমি দেখাই দিব আর কি, হ্যাঁ। তো এটা একটু ভুল আছে, এটা আমি আপনাকে পরে দেখাচ্ছি, সমস্যা নেই, নো ওয়ারিস, এটা আমি পরে দেখাই দিচ্ছি 101 এর এটা আপনাদেরকে পরে দেখাই দিব না। আচ্ছা আপাতত মানে ওভারল্যাপিং এন্ড নন ওভারল্যাপিং যে ব্যাপারটা, একটা একটা আলাদা করে এক্সাম্পল দেখাই দিই আপনাদেরকে, যেটা কিনা এফেক্ট ফেলবে। আচ্ছা, ফাঁকা পেজে এই যে এখানে আসেন, ঠিক আছে? এই যে মনে করেন আমি এখন 1 1 1 সিকোয়েন্সের জন্য করতেছি, 1 1 1 সিকোয়েন্সের জন্য করতেছি, ঠিক আছে? মিলি টাইপ, ওকে, এটাও মিলি টাইপ, মিলি টাইপ। এখন চিন্তা করেন যেহেতু তিনটা সিকোয়েন্স, তিনটা ডিজিট আছে সিকোয়েন্সে, তাহলে কয়টা স্টেট হবে? 3টা। তিনটা স্টেট, স্টেট এতে দিলাম, হ্যাঁ। সরি, স্টেট এতে আসলাম, স্টেট এতে থাকা একটা হচ্ছে স্টেট বি। স্টেট বি হচ্ছে কার জন্য? শুধুমাত্র একটা ওয়ানের জন্য স্টেট, ঠিক আছে? তারপর হলো আপনাদের স্টেট সি, 1 1 এর স্টেট, হ্যাঁ। চিন্তা করেন এবার,
এখন আপনি স্টেট এ তে আছেন, এখানে আপনি রিসেট করবেন। রিসেটের ভ্যালু যদি 1 হয় তাহলে ইনিশিয়ালি চলে ব্যাক, মানে একদম শুরু স্টেটে চলে আসলো। এই অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, লাভ নাই, তাই না? ডাব্লিউ এর ভ্যালু 0 পাইলে আপনার জিরোর জন্য ডেডিকেটেড কোনো স্টেট আপনার কাছে নাই, তো আপনি লুপ ব্যাক করেন এবং জেড এর ভ্যালু 0। ডাব্লিউ এর ভ্যালু 1 হইলে আপনি আপনার প্রথম ওয়ানটা পেয়ে গেছেন, 1 1 1 এর প্রথম ওয়ানটা পেয়ে গেছেন। তো প্রথম ওয়ানের জন্য একটা ওয়ানের স্টেট হচ্ছে স্টেট এ, এখানে আসলে, এবং জেড এর ভ্যালু এখনো 0। আচ্ছা, এবার আপনি স্টেট বি তে আছেন, মানে অলরেডি একটা ওয়ান আপনার হাতে আছে। স্টেট বি তে থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হলো? 1 0 হবে না? 1 0 জি জন্য জি। কি ডেডিকেটেড কোনো স্টেট আছে? না, না। তাহলে এবার ওয়ানটা বাদ দেন, শুধু জিরো। জিরোর জন্য কি ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? না। নাই। তাই আপনি সোজা চলে গেলেন কোথায়? ইনিশিয়াল ইনিশিয়াল, স্টেট। যেহেতু কোনো স্টেটের মধ্যেই পড়তেছে না। ওকে, এটা শেষ। আচ্ছা, আমরা কিন্তু এটা ওভারল্যাপিং করতেছি, ঠিক আছে? এটা ওভারল্যাপিং। আগে ওভারল্যাপিং দেখাবো, তারপরে নন ওভারল্যাপিং দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে গেল। এবার মনে করেন আপনার স্টেট বিতে আছেন, মানে অলরেডি একটা ওয়ান আপনার হাতে আছে। এই অবস্থায় যদি আপনি আরেকটা যে ডাব্লিউ ভ্যালু 1 পান, তাহলে কি হলো? 1 1 হলো। 1 1 এর জন্য ডেডিকেটেড স্টেট আছে অলরেডি আপনার কাছে, আপনি এখানে চলে গেলেন। ডাব্লিউ ভ্যালু 1 হলে জেড এর ভ্যালু এখানে 0, এখনো 1 হলো, ঠিক আছে? এবার আপনার স্টেট বি বি এর কাজ শেষ। এবার আপনি স্টেট সি তে আসেন। স্টেট সি তে আসেন মানে হচ্ছে আপনার হাতে অলরেডি 1 1 আছে, তাই না? আপনার হাতে 1 1 আছে। এই অবস্থায় আপনি ধরেন ধরেন 0 পাইলেন, তাহলে কি হলো? 1 1 0। 1 1 0 জন্য তো কোনো ডেডিকেটেড স্টেট আপনার কাছে নাই, তো প্রথম ওয়ানটা বাদ দিয়ে চিন্তা করেন। 1 0, 1 0 জন্য ডেডিকেটেড কোনো স্টেট আপনার কাছে নাই, তাই পরের ওয়ানটা বাদ দিয়ে চিন্তা করেন, শুধু জিরো। জিরোর জন্য ডেডিকেটেড কোনো স্টেট নাই, তার মানে হচ্ছে কি, আপনি স্টেট সি তে থাকা অবস্থায়, মানে 1 1 হাতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ বলে একবার 0 পেয়ে যান, তাহলে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে, তাই না? এবার আসেন, হোয়াট ইফ 1 1 আপনার হাতে আছে, মানে আপনি স্টেট সি তে আছেন, এই অবস্থায় আপনি আরেকটা ওয়ান পেয়ে গেছেন, তাহলে কি হলো? আরেকটা ওয়ান পেয়ে গেছেন, তাই না? তাহলে ডেজার্ট এখন সিকোয়েন্স পাইছে। ডিজার সিকোয়েন্স পেয়ে গেছেন, তাহলে জেড ইকুয়ালস টু 1 হবে, এটা আপনি কনফার্ম এখন, তাই না? এটা শিওর। কিন্তু এখন এই যে 1 1 1 পাওয়ার পরে কোথায় যাবেন এটা আপনি শিওর না। তাহলে চিন্তা করেন, এই যে তিনটা ওয়ান মিলে ডেডিকেটেড কোন স্টেট কি আপনার হাতে আছে? নাই, তাই না? নাই। নাই। তাহলে প্রথম ওয়ানটা বাদ দিয়ে চিন্তা করেন, দুইটা ওয়ানের জন্য ডেডিকেটেড কোন স্টেট আপনার হাতে আছে? স্টেট স্টেট সি। সি, যেটা সে নিজেই। তো এখানে আসছেন, এখানে আসছেন, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে আপনি স্টেট সিতেই থাকতেছেন এবং জেড এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কেন বলেন তো? কারণ আপনি এখানে ওভারল্যাপিং করছেন, দ্যাটস ওয়াই। কিভাবে ওভারল্যাপিং করছেন? এই যে এই 1 1 ছিল আপনার প্রিভিয়াসটা, নতুন করে যে ওয়ান আসছে, এটা কি করছে জানো? এটা হচ্ছে এই আগের ওয়ানটার সাথে গ্রুপ করে ওভারল্যাপ করছে, তাই না? আপনি কারেন্টলি ছিলেন 1 1 এর, তারপর নতুন করে যে ওয়ানটা পাইছেন সেটা আগের 1 1 এর, মানে একটা ওয়ানের সাথে ওভারল্যাপ করে ঘুরে ফিরে 1 1ই তো ফর্ম করলো, তাই না? এই যে ইয়েলো কালারের বক্স যেটা, নতুন ওয়ান, গ্রিনটা হচ্ছে আপনার নিউ। স্টেট সি তে থাকা হচ্ছে নতুন করে ওয়ানটা পাইছেন, স্টেট সি তে থাকা মানে অলরেডি 1 1, তাহলে স্টেট সি এর 1 1 এর লাস্টের ওয়ানটা আর নতুন যে ওয়ান পাইছেন, এই দুইটা মিলে আবার একটা, যদি যেহেতু আপনি ওভারল্যাপিং অ্যালাউ করছেন, ওভারল্যাপ করে একটা নতুন একটা 1 1 আসছে, তার মানে এটাও তো স্টেট সি এর মধ্যেই পড়ে, তাই তাই না? বলেন তো। জি স্যার। হ্যাঁ। তাবিয়া ফরিদ, আপনিও একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এটা গেল ওভারল্যাপিং এর জন্য। এখন আমি পড়বো নন ওভারল্যাপিং। এখন ওভারল্যাপিং জন্য আমি দেখা ফেলছি, এখন নন ওভারল্যাপিং এর জন্য আসেন কি হয়। এটা মুছে দিলাম কিন্তু এখন, হ্যাঁ, এটা আগের মতো থাকবে না তো। যারা বুঝেন নাই ওভারল্যাপিং মানে সেটা তাদের কাজ হচ্ছে। এখন দেখেন নন ওভারল্যাপিং এর জন্য চিন্তা করতেছি, আপনার হাতে অলরেডি 1 1 আছে, আপনি নতুন করে আরেকটা ওয়ান পাইছেন। নন ওভারল্যাপিং এ কি হয় বলেন তো? বলছিলাম যে এই যে আপনি যে 1 1 যে আপনি অলরেডি সিতে যে আছেন, এটা আপনি কনসিডার করারই দরকার নেই। নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে এটা আপনি কনসিডার করারই দরকার নেই। আপনি যে অলরেডি সিতে আছেন, সেটা সি এর মধ্যে কি আছে সেটা আপনি কনসিডার করার দরকার নেই কোনো, ডিরেক্ট লাস্ট স্টেজে এসে। কিন্তু দেখেন আমি আগের স্টেজে কিন্তু ঠিকই কনসিডার করছি, সিতে এসে কিন্তু কনসিডারেশন বন্ধ। তার মানে লাস্টে যে সবকিছু আগে নর্মালি হবে, কিন্তু লাস্ট স্টেজে এসে আপনি যদি নন ওভারল্যাপিং বলে, আপনি কোন স্টেজে আছেন সেটা ম্যাটারই করবে না, সেটা বাদ, নতুন করে কাউন্ট করা শুরু করবেন। নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে বলতেছি কিন্তু। ওভারল্যাপিং এর ক্ষেত্রে সবগুলো স্টেপে সেম ভাবে চিন্তা করবেন, প্রত্যেকটা স্টেটে গিয়ে আপনি আমি যেভাবে দেখি সেভাবে মানে চিন্তা করবেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি নন ওভারল্যাপিং বলি, সবগুলো স্টেটে সেম ভাবে আগের মতোই ওভাবে চিন্তা করবেন, কিন্তু লাস্ট স্টেটে এসে ঝামেলাটা লাগবে। ঝামেলাটা ঝামেলা না, মানে লাস্ট এসে চেঞ্জটা করতে হবে। লাস্ট স্টেজে এসে আপনি যে এখন কোন স্টেটে আছেন, 1 1 স্টেটে আছেন, এটা আপনার চিন্তা করারই দরকার নেই, বাদ, এটা বাদ, মানে আপনার হিসাব থেকেই বাদ এটা। তাহলে বাকি পড়ে থাকলো কে? One. ওয়ান। তাহলে একটা মাত্র ওয়ানের স্টেট কই?
স্টেট বি না? আপনার ইন দ্য মিন টাইম প্রসেসে কিন্তু জেড এর ভ্যালু কিন্তু ওয়ান হয়ে গেছে অলরেডি, তাই না? জেড এর ভ্যালু ওয়ান হচ্ছে কেন? কারণ আপনি ওই যে স্টেট সিতে থাকা অবস্থা আবার ওয়ান পাইছেন, তাহলে পরপর তিনটা ওয়ান পেয়ে গেছেন। আপনার এটা আগেই জেড ইকুয়ালস টু ওয়ান। এখন আপনি কোথায় যাবেন সেটা ডিপেন্ড করবে আপনি ওভারল্যাপিং করতেছেন না নন ওভারল্যাপিং করতেছেন। যদি নন ওভারল্যাপিং করেন তাহলে আপনি যে সিতে আছেন ওই জেড এরটা যে আগেই যেটা যেটা হাই হবে ওটা আপনার মাথায় রাখতে হবে। কিন্তু ওই যে কোন স্টেটে যাবেন সেটার উপরে এখন কোন স্টেটে আছেন সেটার কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে? নেক্সট স্টেটটা কোথায় হবে সেটার উপরে এখন কোন স্টেট লাস্টে যাচ্ছে সেটার কোনো এফেক্ট থাকবে না। মানে ওভারল্যাপিং এর ক্ষেত্রে নেক্সট স্টেটটা প্রেজেন্ট স্টেটের উপরে আবার ডিপেন্ড করবে না। ওভারল্যাপিং এর ক্ষেত্রে লাস্ট স্টেটে এসে শুধুমাত্র লাস্ট স্টেটের জন্য এই স্টেটমেন্টটা সঠিক যে লাস্ট স্টেটে এসে ওভারল্যাপিং এর ক্ষেত্রে আপনার মানে পরের স্টেটটা কি সেটা ডিপেন্ড করার কোনো দরকার নেই। কারণ কি নন ওভারল্যাপিং মানে বলতেছে আপনাকে সবকিছু নতুন করে শুরু করতে। তাহলে আপনি স্টেট সিতে আছেন, এই অবস্থা যদি ওয়ান পান তাহলে ওয়ান ওয়ান হবে আপনি জানেন, তাই জেড ইকুয়ালস টু ওয়ান হবে এটা আপনি জানেন। এখন নন ওভারল্যাপিং হওয়ার কারণে এই যে এখন যে সিটি আছেন সেটা আপনি ভুলে যান, শুধু ওয়ানটাকে চিন্তা করবেন, তাহলে আপনি স্টেট বিতে যাবেন। তাহলে স্টেট বিতে যাওয়ার পথে জেড এর ভ্যালু হাই হয়ে গেছে। আর স্টেট এই অবস্থায় যদি ওয়ান ওয়ান থাকা যদি জিরো পান তাহলে তো এটা অলওয়েজ সরি আপনি হচ্ছে স্টেট এতে ব্যাক করবেন, তাই না? তাহলে এখানের কোনো ইফেক্ট পড়বে না। বুঝা গেছে? জি স্যার। এই জন্য কোশ্চেন করছিলেন মানে ওভারল্যাপিং অন ওভারল্যাপিং ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হয়েছে স্যার? স্যার নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে এই যে লাস্ট এক্সাম্পলটাতে যে 3 নাম্বার বিট ছিল ওটা তো রিকোয়ার বিটেরই একটা পার্ট ছিল, তো স্টিল হচ্ছে ওটা কাউন্ট হলো যে লাস্ট বিটটা ওটা কাউন্ট করে আমরা বিতে গেলাম। কোনটা কোনটা আবার বলেন তো একটু, এই যে এটা 101টা? মানে লাস্ট এক্সাম্পল যেটা ছিল ওটাতে আপনি যে দেখালেন, তো ওটাতে হচ্ছে লাস্ট এক্সাম্পল তো মুছে ফেলছি। হাই হাই। মানে 1 1 ছিল, তারপরে থার্ড ওয়ান যখন পাইলাম, তো থার্ড ওয়ানটা পাওয়ার জন্য হচ্ছে আমরা আবার বিতে ব্যাক করলাম, আপনি আঁকলেন। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে আপনার নন ওভারল্যাপিং এর জন্য। হ্যাঁ বাট স্যার নট, থার্ড নাম্বার বিট তো রিকোয়ার্ড বিটেরই একটা পার্ট ছিল, সো রিকোয়ার বিটের একটা বিট আবার কাউন্ট হতেছে না তাহলে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রেও লাস্ট বিটটা আর কি? না না, লাস্ট বিট দেখেন, স্টেট এ তে যেটা দেখাই যেটা আপনি বলছেন আমি আরেকবার দেখাই। স্টেট বি শুধুমাত্র একটা ওয়ান এর স্টেট, তারপর হচ্ছে স্টেট সি দুইটা দুটো ওয়ান এর স্টেট। হ্যাঁ, এখন আপনি মনে করেন এই যে আমি আগের গুলো আর দেখাচ্ছি না, এখানে আছেন মানে অলরেডি আপনার কাছে ওয়ান ওয়ান আছে, তাই না? ওয়ান ওয়ান থাকা অবস্থায় আপনি যদি এখন ওয়ান পান তাহলে আপনার আপনি জানেন জেড ইকুয়ালস টু ওয়ান হবে, কিন্তু এখন নন ওভারল্যাপিং যেহেতু তাহলে আপনি কোথায় আছেন এটার এটার সাথে কি মানে নতুন যেটা পাচ্ছেন সেটার ওভারল্যাপ হওয়ার কোনো চান্স আছে? না স্যার, ওভারল্যাপের চান্স। তাহলে কি এই ওয়ান ওয়ানটা আপনার কনসিডার করা দরকার নেই, যেহেতু নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে আমি বলছি লাস্ট স্টেজে এসে আপনি শুধু চিন্তা করবেন এখন কি পাইছেন। কারণ লাস্ট স্টেজে চলে আপনি যেটা বলছেন আমি বুঝছি, আপনি বলছেন যে লাস্টের ওয়ানটা তো আপনার বিটেরই একটা পার্ট, কিন্তু না, আপনার ডেডিকেটেড কোনো স্টেটের পার্ট না, তো স্টেট তো এখানেই শেষ। ও স্যার বুঝছি, স্টেট না এই জন্য আমরা ওটা এক্স্যাক্টলি, ভাবে। এক্স্যাক্টলি আচ্ছা আপনার বুঝছি স্টেট তো স্যার। নাই। যদি স্টেট থাকতো তাহলে আপনি ওখানে যাইতেন, কিন্তু আপনার তো সি টাইপ মানে মানে বিট বিট হিসেবে চিন্তা করলে ঠিক আছে, ওয়ান ওয়ান ওয়ানটা আপনার রিকোয়ার্ড বিটের একটা পার্ট, কিন্তু স্টেটের কথা চিন্তা করেন, স্টেট কথা চিন্তা করলে স্টেট সি তো আপনার লাস্ট স্টেট, তাই না? জি স্যার বুঝছি, মানে তো মিন লাস্ট টাইমটা অলওয়েজ হচ্ছে লাস্ট বিটটা এইভাবে কাউন্ট হবে। এভাবে কাউন্ট হবে। আপনি লাস্ট স্টেটে পৌঁছাইছেন মানে হচ্ছে আপনার এখানে ওভারল্যাপিং শুরু হয়ে যাবে, মানে আপনার এখানে শেষের শুরু এখানেই। কথা বুঝছি বলছেন স্যার। স্টেট সিতে পৌঁছে গেছেন মানে এটাই আপনার শেষ স্টেট এবং আপনার শেষ এখানেই। তাহলে আপনি বলতেন স্যার আমি জেড জেড তো এখন ওয়ান পাই না, ওই যে শেষ স্টেট থেকে ব্যাক করে আবার নতুন করে যখন শুরু করবেন ওই শুরু করার পথেই আপনার নতুন করে রিস্টার্ট হওয়ার পথেই আপনার আউটপুটটা হাই করে দিবে আর কি। এটাই হচ্ছে আপনার মিলিটাইপ ফাস্টার হওয়ার মানে মেইন কাহিনী আর কি। বুঝতে পেরেছেন আপনাদেরকে? মানে জি স্যার স্যার বুঝছি। ওভারল্যাপিংটা ডিপেন্ড করছে আমার মানে এফএসএম স্টেট ডায়াগ্রামের লাস্ট স্টেটের উপর। অবভিয়াসলি। মানে সিকোয়েন্স রিচ করছি না করি না ওটা ম্যাটার করতেছেন। ম্যাটার করে মিলিটাইপের ক্ষেত্রে কনফিউশনটা তৈরি হয়, তাই না? যে আপনার আপনি ওয়ান জি ওয়ান স্যার। ওয়ান পাওয়ার আগ পর্যন্ত যদি মনে করেন যে শেষ হয় নাই, তা কিন্তু না। মিলিটাইপ কিন্তু একটু ফাস্ট কাজ করে, বললাম না মিলিটাইপ আপনি স্টেট কিন্তু ওয়ান ওয়ানেই শেষ, মানে লাস্টের স্টেটেই কিন্তু খেলা শেষ। এরপরের থেকে যা পাবেন সেটা নতুন একটা সিকোয়েন্সের কাউন্ট, নতুন একটা সিকোয়েন্স হিসেবে যাবে। ওই যে নতুন সিকোয়েন্স পাচ্ছেন ওটা যাওয়ার পথে অনগোয়িং রাস্তাতেই আউটপুটটাকে হাই করে দিবে। এই জন্যই তো মানে ডিজায়ার সিকোয়েন্সের কোনো ডেডিকেটেড স্টেট নাই, তাই না? জি জি। তো ডিজায়ার্ড আপনার যে ডিজায়ার্ড স্টেটটা সেটার জন্য যেহেতু ডেডিকেটেড কোনো স্টেট নাই, তাই আপনার আসলে ওই লাস্ট স্টেট যেটা সেখান থেকে নতুন করে যখন আবার ডাব্লিউ এর ভ্যালু পাচ্ছেন ওই অন দা প্রসেস যাওয়ার পথে আউটপুট হাই করে দিবেন। মানে একই সাথে আগেরটার আউটপুট আগের সিকোয়েন্সে মানে আগের সাইকেলের আউটপুট পাবেন, এট দ্য সেম টাইম নতুন একটা স্টেটে চলে যাবেন, মানে নতুন করে পুরো জিনিসটা রিস্টার্ট হয়ে গেল আর কি। মানে জি স্যার। যাইতে যাইতে আউটপুট মানে কাজ করে যাওয়া, সোজা কথা হয়েছে এটা।
বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমি অনেকগুলো, আচ্ছা এই একটা জিনিস ভুল আছে, এটা আমি আপনাদেরকে কারেকশন করে তারপর দিব আর কি। এটা একটা স্লাইড ভুল আছে, এটা আমি একটু পরে ঠিক করে দেবো, খেয়াল করি নাই। এখানে একটা প্রবলেম আছে, দেখেন আপনাদের এই টাইপের প্রবলেম আসবে, এইটা দেখানোর আগে এটা থেকে সহজটা দেখে আর কি, নাহলে ধরা খেয়ে যাবেন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সবাই দেখেন। আপনারা কি আমার স্লাইড দেখতেছেন সবাই? ইয়েস স্যার। জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। ওকে, এই স্লাইড এক্সাম্পল 6 এর দিকে দেখেন। এটা এটা দেখে আপনার কি মনে হয়? কোশ্চেনটা মানে দিয়ে দিল একটা আপনাকে, এই যে ক্লক দিয়ে দিল, তারপরে হ্যাঁ আপনাকে এই যে ক্লক দিল, T1 T2, আপনাদেরকে এভাবে পড়াইছিলাম আমি লাস্ট ক্লাস গুলাতে। ডাব্লিউ মানে ইনপুটের একটা সিকোয়েন্স দিল, জেড এর একটা সিকোয়েন্স। এখন বলছে, সবার আগে বলছে একটা এফএসএম, কোন এফএসএম বলে নাই, বলছে আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স এন্ড দ্য টাইপ অফ এফএসএম। তবে আপনি মিলি টাইপ না মুড টাইপ সেটা ঠিক করতে বলছে, আর একটা সিকোয়েন্সটা কি, মানে আপনি কোন সিকোয়েন্স ডিটেক্ট হচ্ছে এখানে সেটা দেখতে বলছে। এটা দেখে কি কেউ কেউ কি বলতে পারবেন এটা কোন সিকোয়েন্স? এটা বোঝার উপায় ছিল কি জানো? আমরা বলছিলাম যে জেড জেড কোথায় কোথায় হাই হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করবেন সবার আগে। জেড কোথায় হাই হচ্ছে সেগুলোকে হাইলাইট করেন, এখানে হাইলাইট করলাম। দেখেন তো এই যে জেড, এটা এখানে হাই হয়ে গেছে। এখানে হাই হয়ে যাওয়া মানে কি বলেন তো? আগের 10, শুধুমাত্র একটা মানের জন্য তো জেড কখনো হাই হবে না, তাই না? তাহলে আগের 10টা, তাহলে এই একটা সিকোয়েন্স মানে, এটা কিন্তু কনফার্ম না এখনো, আমরা আন্দাজ করতেছি যে এই 10টা একটা সিকোয়েন্স হতে পারে, মানে 10 সিকোয়েন্সের জন্য আমরা পাচ্ছি। তারপরে আবার এখানে এসে ওয়ানটা পেয়ে গেছে, এখানে এসে ওয়ান পাওয়ার মানে কি? আপনার এই যে 01, 01-এর জন্য আপনার আউটপুটটা হাই হাই হয়েছে, তাই না? মানে একবার দেখলেন যে 10 সিকোয়েন্স, একদিক থেকে বলতেছে 10, আবার এটা চিন্তা করলে বলতেছে 01। আবার আপনি পরের ওয়ানটাতে আসেন, পরের ওয়ানটাতে এসে দেখলেন যে এই যে 10, আবার 10, এখানে এসে আবার দেখলেন এখানে 01, 01-এর জন্য এখানে এই ওয়ানটা চিন্তা করলে কি হচ্ছে? 10, এবং ওয়ান এখানে থ্রি। এখানে আবার ওভারল্যাপিং ও আছে, খেয়াল করছেন? পরপর দুটো ওয়ান থাকা মানে অবভিয়াসলি ওভারল্যাপিং আউটপুট। পাশাপাশি যদি একদম সাইড বাই সাইড যদি আউটপুট আপনার পরপর দুইটা ক্লক পালসে আপনার আউটপুট হাই হয়, তার মানে এখানে ওভারল্যাপিং হয়েছে, এটা কনফার্ম মোটামুটি। তাহলে আপনি একটা আইডিয়া পাইছেন যে এখানে এটা হচ্ছে কোন টাইপের এফএসএম। মেলে। এটা মিলি টাইপ এফএসএম, কারণ কি যে 10 পাওয়ার সাথে সাথে আউটপুটটা হাই হয়ে গেছে, আবার 01 পাওয়ার সাথে সাথে আউটপুট হাই হয়ে গেছে, মানে যখনই সিকোয়েন্সটা পাচ্ছেন তখনই আউটপুট হাই হয়ে গেছে। তো এটা মিলি টাইপ, এতটুকু বুঝে গেছে। এবং এটা ওভারল্যাপিং, তাই না? ওভারল্যাপিং এলাও করতেছে এখানে। কিভাবে ওভারল্যাপিং এলাও করতেছে বুঝছেন? এই যে আউটপুট জেড পরপর দুইটা ক্লক পালসে হাই হয়ে আছে, পরপর দুইটা ক্লক পালসে হাই হওয়ার একমাত্র তখনই সম্ভব যখন আপনি ওভারল্যাপিং এলাও করবেন। ঠিক আছে, ওভারল্যাপিং হলো। তারপরে এবার আসেন সিকোয়েন্সটা কি, যে ঝামেলা লাগে, তাই না? আসলে সিকোয়েন্স 10 এবং 01 দুইটাই, এটাকে আমরা বলি যে মাল্টিপল সিকোয়েন্স একসাথে ধরার জন্য আপনাদের অনেক সময় পরীক্ষা আসে। এটা হচ্ছে 10 or 01 সিকোয়েন্স, এই পরীক্ষা আসবে যে রাইট এ এফএসএম or design a FSM that can detect সিকোয়েন্স অফ 10 or 01, দুইটা সিকোয়েন্স একসাথে আইডেন্টিফাই করতে বলে একটা এফএসএম দিয়ে। ঠিক আছে, আর মানে 01 বা 10 যে কোনো একটা আসলেই আপনার আউটপুট হাই হবে। এটা হচ্ছে এই এই ম্যাথের মেইন ইয়ে আর কি। ঠিক আছে, এখন এটা অনেকভাবে আসতে পারে, এভাবে টেবিল দিয়ে দিতে পারে আপনাদেরকে, একটা ওয়ে, তাই না? আবার আপনাকে বলতে পারে রাইট ডিজাইন এফএসএম আর মিলিটাইপ এফএসএম টু আইডেন্টিফাই অল্টারনেটিং 0 and 1। অল্টারনেটিং 0 and 1 মানে কি? ওয়ানের পরে জিরো আসবে অথবা জিরোর পরে ওয়ান আসবে, যাই আসুক না কেন, মানে পরপর দুইবার ওয়ান বা পরপর দুইবার জিরো না এসে যদি ওয়ানের পরে জিরো আসে অথবা জিরোর পরে ওয়ান আসে, তাহলে সেটাকেই বলে অল্টারনেটিং 0 and 1, তাই না? মানে ওয়ানের পরেরটা ওয়ান আসবে না, জিরো আসবে। আগে যদি জিরো পান তাহলে পরেরটা জিরো না পাইলে না, ওয়ান পাইলে আউটপুট হাই হবে। তাহলে যেহেতু অল্টারনেটিং 0 1 ডিটেক্ট করার জন্য বলছে, তার মানে আপনার সিকোয়েন্স ঘুরে ফিরে 01 বা 10 হইলো, তাই না? আপনাকে এইভাবে এভাবে মানে টেবিল টেবিল না দিয়ে শুধু বলতে পারে রাইট এ এফএসএম টু আইডেন্টিফাই অল্টারনেটিং 0 and 1, অথবা বলতে পারে টু কনজিকিউটিভ ইনপুটস আর ডিফারেন্ট। এভাবে আসতে পারে যে ডিজাইন এ এফএসএম এফএসএম দ্যাট ক্যান, কি বলা যায়, যে আইডেন্টিফাই, এরকম বলবে যে হ্যাঁ ডিজাইনে এফএসএম মানে এক্স অর গেট স্যার, যেটা ডিফারেন্ট কনজিকিউটিভ। হবে, জি বলবে যে ডিফারেন্ট, সরি, ডিজাইনে এফএসএম হুইচ আউটপুট উইল বি হাই ইফ টু কনজিকিউটিভ ইনপুটস আর ডিফারেন্ট। মানে আপনার ওই এফএসএম টার আউটপুট হাই হবে যখন আপনার
পরপর দুইটা ইনপুট যদি সেম মানে সিমিলার না হয়, ডিফারেন্ট হয়, তাহলে প্রথমটা পরপর দুইটা মানে কি, প্রথমটা ওয়ান এর পরেরটা জিরো হতে হবে, বা প্রথমটা জিরো হলে পরেরটা ওয়ান হতে হবে, মানে পরপর টু কনজিকিউটিভ ইনপুটটা বা ডাব্লিউ এর ভ্যালুটা ডিফারেন্ট হলে তার আউটপুটটা হাই হবে। এভাবেও পরীক্ষা আসতে পারে, হ্যাঁ। অনেক ভাবে আছে। তাহলে এবার চলেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো। এতক্ষণ তো আপনাদেরকে আমি মানে শুরু থেকে যা বললাম আমরা বেসিক দেখে আসছি, যে সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা মাত্র সিকোয়েন্স, এখানে মাল্টিপল সিকোয়েন্স চলে আসছে এখন। এই ক্ষেত্রে একটা আপনাকে ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। ডিফারেন্ট ওয়েতে বলতে এখানে কয়টা স্টেট হবে এটা শুরুতে আন্দাজ পাওয়াটা খুব টাফ হয়ে যায়, তাই না? কারণ দুইটা সিকোয়েন্স আছে, আপনি কয়টা এক্স্যাক্টলি কয়টা স্টেট হবে এটা আপনি শুরুতে আন্দাজ, এতক্ষণ আমরা সিকোয়েন্স দেখে বুঝে ফেলতেছিলাম, তাই না, যে কয়টা সিকোয়েন্স হবে আমরা বুঝতেছি। কিন্তু এরকম যদি মাল্টিপল সিকোয়েন্স থাকে, যে জিরো ওয়ান অর ওয়ান জিরো, তখন এক্স্যাক্টলি কয়টা স্টেট হবে এটা ডিরেক্টলি একদম অ্যাকুরেটলি বলাটা একটু অনেক সময় ঝামেলা হয়ে যায়। বাট না বলেও আমরা পারবো, যদি আগের জিনিসগুলো বুঝে থাকেন এটাও আপনারা পারবেন। তাহলে চিন্তা করেন, শুরুতে শুরুটা করে দিবেন, এসব এসব সিনারিওতে একদম শুরু করে দিবেন। স্টেট এ, এটা হচ্ছে ইনিশিয়াল আপনার। এরকম সিনারিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আগাবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি। সব যা দেওয়ার দিয়ে দিবেন রিসেট, হ্যাঁ, এগুলা ওদের মতো করে এগুলাকে বসাই দিবেন। এবার আপনি চিন্তা করেন, আপনি স্টেট এতে আছেন, মানে আপনি আপনার সিকোয়েন্স হচ্ছে শূন্য এক অথবা এক শূন্য, শূন্য এক বা এক শূন্য। তার মানে আপনি কি বলেন তো, এই যে শূন্য এক যদি পাইতে চান তাহলে প্রথমে কি পাইতে হবে? জিরো। জিরো পাইতে হবে। তাহলে এই যে জিরোর জন্য একটা স্টেট আপনি দিয়ে রাখেন, ডেডিকেটেড স্টেট, শুধুমাত্র জিরোর স্টেট। ঠিক আছে। তারপর আপনি এই ওয়ান জিরো সিকোয়েন্সটাকে চিন্তা করেন, ওয়ান জিরো যদি পাইতে হয় তাহলে শুরুতে কি পাইতে হবে? ওয়ান। তাহলে শুধুমাত্র ওয়ান এর জন্য ডেডিকেটেড স্টেট থাকতে হবে আপনার। মানে এতটুকু হয়ে গেল। এর এতটুকু মানে প্রথম পার্টটুকু কভার করে তারপর আগাইতে থাকেন, মানে একটা একটা করে স্টেপ আগাইতে থাকেন। তাহলে আপনি শুধুমাত্র প্রথম ডিজিটটা পাওয়ার চিন্তা করতেছেন, যে প্রথম ওয়ান, আর এই জিরো ওয়ান ধরলে প্রথম জিরো। তাহলে এবার একটা চিন্তা করেন তো, যখন আপনি স্টেট এতে আছেন, ইনিশিয়াল স্টেট থাকা অবস্থা যদি ডাব্লিউ এর ভ্যালু জিরো পান তাহলে কি হবে? ইনিশিয়াল স্টেট থাকা যদি ডাব্লিউ, দিকে যাবে স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু মিলি টাইপ প্রবলেম, ঠিক আছে? এটা কিন্তু মিলি টাইপ প্রবলেম, আমরা আবারও বলছি। তাহলে আমরা আমাদের কি ফাইনাল ফাইনাল যে ডিজায়ার সিকোয়েন্স সেটার জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট থাকার কথা? না না। স্যার। না। তাহলে আমি দেখেন তো, কোথাও কি আমি জিরো ওয়ান বা ওয়ান জিরোর জন্য এখনো পর্যন্ত কোনো স্টেট লেখি নেই, বা লেখা লাগবে না, এতটুকু তো বুঝে গেছেন, রাইট? জিরো ওয়ান বা ওয়ান জিরোর জন্য ডেডিকেটেড কোনো স্টেট লেখা লাগবে না, এতটুকু বুঝে ফেলছেন। কিন্তু প্রথম প্রথম যে ডিজিটটা, মানে জিরো ওয়ানের ক্ষেত্রে জিরো আর ওয়ান জিরোর ক্ষেত্রে ওয়ান, এই প্রথম ডিজিটের জন্য দুটো স্টেট আপনার লাগবে। আচ্ছা, এখন আপনি স্টেট এতে আছেন, ইনিশিয়াল স্টেট এতে আছেন, এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো। জিরো পাইলে কোন স্টেটে যাবেন? একটা মাত্র জিরোর স্টেট হচ্ছে কি, স্টেট বি। আপনি স্টেট বি তে চলে গেলেন। এই অবস্থায় জেড এর ভ্যালু কত এখনো? জিরো, মাত্র একটা জিরো পাইছেন, তাহলে জেড এর ভ্যালু হাই হওয়ার কোনো কোশ্চেন নেই। জেড হাই হবে যখন জিরো ওয়ান পাবেন বা ওয়ান জিরো পাবেন। আচ্ছা, আপনি স্টেট এতে আছেন, এই অবস্থায় আপনি জেড ডাব্লিউ এর ভ্যালু পেয়ে গেছেন ওয়ান। তাহলে ওয়ান পাওয়া মানে কি, একটা মাত্র ওয়ানের স্টেট কোনটা? স্টেট সি। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এইবার আসেন আপনার তাহলে স্টেট বি আর সি তে চলে গেলেন। এবার আপনি মনে করেন যে আমি এখন স্টেট, মনে করেন আমি এখন স্টেট স্টেট সি তে আছি, মানে আমার কাছে অলরেডি একটা ওয়ান আছে। ঠিক আছে, ওটা আমি আগে থেকে লিখে রাখছি, ওটা চিন্তা করি না। ঠিক আছে, মনে করেন আমি এখানে আছি, যে সি তে আছি, মানে আমার কাছে অলরেডি একটা ওয়ান আছে। এই অবস্থায় যদি আমি একটা আরেকটা ওয়ান পাই, আমি কিন্তু ওভারল্যাপিং এলাও করতেছি, হ্যাঁ, ওভারল্যাপিং আমি এলাও করতেছি। স্যার তাহলে ওয়ানই লুপ হবে না স্যার? এক্স্যাক্টলি, মানে আপনি মানে ওয়ান সিতে আছেন, মানে ওয়ান আছে, এই অবস্থা আরেকটা ওয়ান পাইছেন, তাহলে আপনি ওয়ান ওয়ান পাইছেন। ওয়ান ওয়ানের জন্য ডেডিকেটেড কোনো স্টেট নাই, তাই না? না স্যার। না, তাহলে শুধু ওয়ান আছে। শুধু ওয়ানের জন্য চিন্তা করেন, শুধু ওয়ানের জন্য স্টেট সি। ডাব্লিউ মানে সিতে থাকা অবস্থা যদি ডাব্লিউ ভ্যালু ওয়ান পান তাহলে ঘুরে ফিরে সিতেই আসবে, এবং এটা জেড ইকুয়ালস টু জিরোই হবে, কারণ আপনার ডিজায়ার সিকোয়েন্স হচ্ছে জিরো ওয়ান বা ওয়ান জিরো, আপনি পাইছেন ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান দিয়ে আপনার কোনো কাজ নেই। বুঝতে পারছি? এবার বলেন, আপনি ওয়ানে আছেন, আপনার আপনি স্টেট সিতে আছেন, এখন স্টেট সিতে থাকা অবস্থায় আপনি এবার ডাব্লিউ এর ভ্যালু পেয়ে গেছেন জিরো। জিরো পাইলে কি, আমি কিন্তু আমার এখানে কিন্তু ওভারল্যাপিং অ্যালাউড, ঠিক আছে, জিরো পাইছেন, তাহলে ওয়ান জিরো আসছে। ওয়ান জিরোর জন্য কি ডেডিকেটেড কোন স্টেট আছে আপনার কাছে? না স্যার। না, তাহলে এবার ওয়ানটাকে বাদ দিন, তাহলে বাকি আছে কে? স্যার জিরো। স্টেট বি তে যাবে। জিরোর জন্য কি কোনো ডেডিকেটেড স্টেট আছে আপনার কাছে? স্টেট বি স্যার। স্টেট বি। এখন বলেন আপনি পাইছেন কত বলেন তো? স্টেট সিতে থাকা স্যার অবস্থায় জিরো পাওয়া মানে কি, ওয়ান জিরো পেয়ে গেছেন। ওয়ান জিরো তো আপনার ডিজায়ার সিকোয়েন্স, তার মানে আপনি জেড এর ভ্যালু ওয়ান হবে এখানে। তাহলে আপনি স্টেট সিতে থাকা অবস্থায় যদি ডাব্লিউ ভ্যালু জিরো পান তাহলে ওয়ান জিরো হয়ে গেছে। এই ওয়ান জিরো হওয়ার কারণে জেড এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, কিন্তু যাবে কই? স্টেট বিতে যাচ্ছে। বুঝানো গেছে এটা? জি স্যার।
বুঝেন না এমন কেউ আছে? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছেন না, ধরে নিচ্ছি সবাই বুঝতেছেন। আচ্ছা, এবার আপনি স্টেট বিতে আছেন, মানে আপনার কাছে অলরেডি জিরো আছে। জিরো থাকা অবস্থায় আরেকটা জিরো পাইছেন, তাহলে টোটাল কয়টা হলো? জিরো জিরো হলো। জিরো জিরো তো আপনার ডিজায়ার সিকোয়েন্স না, তাই জেড ইকুয়ালস জিরো হবে আপনি শিওর। এই অবস্থায় জেড এর ভ্যালু জিরো হবে, যেখানে যান না কেন জেড এর ভ্যালু জিরো আপনি শিওর। কিন্তু এখন কোথায় যাবেন সেটাই কথা। তাহলে জিরো জিরোর জন্য কোনো ডেডিকেটেড সিকোয়েন্স স্টেট আপনার কাছে নাই, তাহলে প্রথম জিরোটাকে বাদ দিয়ে চিন্তা করেন, শুধু জিরো। তারপরে থাকলে শুধু জিরো, শুধু জিরোর জন্য সিকোয়েন্স হচ্ছে স্টেট বি নিজেই। তাহলে আপনি যদি স্টেট বিতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু জিরো পান, তাহলে জেড এর ভ্যালু জিরো হবে, আর স্টেট বিতে ব্যাক করবেন। আচ্ছা, এবার আবার আসি। আপনি এখন স্টেট বিতে আছেন, স্টেট বিতে থাকা অবস্থায় পেয়ে গেছেন ওয়ান, তাহলে জিরো ওয়ান হয়েছে ডিজায়ার সিকোয়েন্স দুইটার মধ্যে একটা, তাহলে জেড এর ভ্যালু ওয়ান হবে শিওর, কিন্তু কোথায় যাওয়ার সময় ওয়ান হবে এটা বুঝতেছেন না। তাহলে আপনার জিরো ওয়ানের জন্য কোনো ডেডিকেটেড স্টেট আছে কিনা চিন্তা করেন, নাই, তাহলে জিরো বাদ, তাহলে শুধু শুধু ওয়ান পড়ে আছে। ওয়ানের স্টেট কোনটা? স্টেট সি। ডাব্লিউ ভ্যালু বিতে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু ওয়ান পাইলে জেড এর ভ্যালু ওয়ান হবে এবং আপনি যাবেন স্টেট সি তে। এই হচ্ছে আপনার স্টেট ডায়াগ্রাম। সবাই কি বুঝতে পারছেন এটা? স্যার এটা তো ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং থাকলে কি হতো আরেকবার বলবেন? এখানে এখানেও আপনার ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এর ইফেক্ট আসলে পড়বে না, এখানে সেমই হবে আলটিমেটলি। নন ওভারল্যাপিং করতে আপনি কি করতেন, ধরেন আপনি স্টেট বিতে আসছেন, সেমই থাকবে আলটিমেটলি, হুবহু সেমই থাকবে। এই ক্ষেত্রে ওভারল্যাপিং মানে কিছু কিছু সিনারিওতে আমি বলছিলাম যে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এর ডিফারেন্স ক্রিয়েট হয় না এখনো, হ্যাঁ। এটা ওইরকমই একটা জিনিস, হ্যাঁ। চিন্তা করেন আপনার কাছে আছে হচ্ছে, মনে করেন স্টেট সিতে থাকা মানে অলরেডি ওয়ান আছে, স্টেট বিতে থাকা মানে আপনার কাছে জিরো আছে। তো মনে করেন আমি নন ওভারল্যাপিং বললাম, এই জিনিসটাকে আমি নন ওভারল্যাপিং বলে দিলাম আপনাদেরকে। তাহলে বলেন তো আপনি স্টেট সিতে আছেন, মানে ওয়ান আপনার কাছে আছে অলরেডি, এই অবস্থায় আপনি পাইছেন জিরো। তো নন ওভারল্যাপিং পাইলে কি করতেন যেন? জেড এর ভ্যালু কত? এখানে ওয়ান জিরো পাইছেন, যেহেতু জেড এর ভ্যালু ওয়ান হবে। নন ওভারল্যাপিং হলে কি, এই যে আগে যে ওয়ানটা আছে না, এই ওয়ানটা আপনি চিন্তাই করতেন না। আমরা তো চিন্তা করতেছি যে ওয়ান জিরো নিয়ে যদি কোনো স্টেট থাকে তাহলে সেই স্টেটে চলে যাব, কিন্তু যেহেতু এখানে ওয়ান জিরোর কোনো স্টেট নাই, তাই আমরা জিরোতে যাচ্ছিলাম। আর নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে আপনি ওয়ানটা যে আছে সেটা চিন্তাই করতেছেন না, আগেই বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে শুধু জিরো পড়ে আছে, শুধু জিরোর স্টেট হচ্ছে স্টেট বি। কথা বুঝতে পারছি? আউটপুট সেমই আসবে আলটিমেটলি, মানে নন ওভারল্যাপিং আর ওভারল্যাপিং এর ব্যাপারটা সেমই আসবে এখানে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, লাস্ট স্টেটে এসে আপনি নেক্সট স্টেটটা কি হবে সেটা যখন চিন্তা করবেন লাস্ট স্টেটের ক্ষেত্রে, তখন আপনার ওই যে মানে এখন কোন স্টেটে আছেন সেটা আর কাউন্ট করার দরকার নেই। নতুন করে ইনপুট যা পাচ্ছেন নতুন করে চিন্তা করবেন যে মানে আগের আগের সিকোয়েন্সের সাথে মানে আগের সিকোয়েন্সের সাথে ওভারল্যাপ করানোর কোনো দরকার নাই আর কি। নামের সাথে কাজের মিল, ওভারল্যাপ করবেন ওভারল্যাপ করবেন না, সিকোয়েন্স ওভারল্যাপ হবে লাস্টে যে এসে ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আর নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে ওভারল্যাপ এলাও করবেন না, দ্যাটস ইট। নতুন করে শুরু করবেন, কোন স্টেটে আছেন এখন সেটা দেখার দরকার নেই। লাস্ট স্টেটে এসে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে ডিরেক্ট নতুন করে ডাব্লিউ এর ভ্যালু যা পাচ্ছেন ওই অনুযায়ী আপনার নেক্সট স্টেটটা ঠিক ঠিক করবেন, ঠিক আছে? এই হচ্ছে ওভারল্যাপিং নন ওভারল্যাপিং এর ডিফারেন্স। আচ্ছা, এখন আমরা যে এটার পুরো জিনিসটা আমি এখানে লিখে রাখছি, এই যে সলভ সলভ করে দেওয়া আছে। এই দেখেন প্রেজেন্ট স্টেট কি, যে সবকিছু বলে দেওয়া আছে। আউটপুট যেহেতু মিনি টাইপ, তাহলে আউটপুটের মধ্যে জেড এর মধ্যে দুটো থাকবে, ডাব্লিউ ভ্যালু জিরো, ডাব্লিউ ভ্যালু ওয়ান। তারপরে আপনার এই যে সব এখানে দেওয়া আছে না, যে অ্যাসাইন টেবিল দেওয়া আছে, এখান থেকে সার্কিট আপনাদেরকে বানাইতে হবে, নিজেরা সার্কিট বানাই নেবেন, ঠিক আছে? আমি আগেও বলছিলাম যে আমি সার্কিট বিল্ডিংটা একবার দেখাই দিচ্ছি, বারবার দেখাবো না আপনাদেরকে। আমি স্টেট ডায়াগ্রামটা দেখাবো, স্টেট ডায়াগ্রাম পারলে বাকিটা এমনি পারবেন। এই কোশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্টেও আছে, বাট আমি সলভ করে দিব কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইরকম টাইপ কোশ্চেন থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কোশ্চেনটা পড়ে পড়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন কি হচ্ছে। কোশ্চেনটাই বলতেছে যে আপনাদেরকে কনসিডার এ সিকোয়েন্সিয়াল সার্কিট উইথ টু ইনপুটস ইউ ওয়ান অ্যান্ড ইউ টু, ঠিক আছে? কনসিডার এ সিকোয়েন্সিয়াল সার্কিট উইথ টু ইনপুটস ইউ ওয়ান অ্যান্ড ইউ টু, মানে এখন দেখেন তো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনার ইনপুট কয়টা ছিল? যা যা করে আসছে সেখানে কয়টা ইনপুট ছিল? একটা। একটা। এখন কিন্তু ইনপুট হয়ে গেছে কয়টা? দুইটা। আপনি এতক্ষণ পর্যন্ত এই এতদিন পর্যন্ত আমরা এই লাস্ট দুই তিনটা ক্লাস মিলে যা পড়াইছি সবগুলোতে একটা ইনপুট একটাই আউটপুট, তাই না? জি স্যার। হুম। একটা ইনপুট সেটা হচ্ছে ডাব্লিউ, আর একটাই আউটপুট সেটা হচ্ছে জেড। তো এখনো হচ্ছে দুইটা সিনারিও দেখবো আমরা। একটা হচ্ছে মাল্টিপল ইনপুট হইলে কি হয়, মাল্টিপল আউটপুট হলে কি হবে, এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে?
এই এই কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র মাল্টিপল ইনপুটের জন্য এবং সিঙ্গেল আউটপুট লিখে দিচ্ছে একদম। মানে দুইটা ইনপুট থাকবে আর একটা আউটপুট সেট। বলছে একটা কনফারেন্স, এটা বলছে CLEO, ক্লিও, CLEO। এটা হচ্ছে আপনার ক্লিও বা কি আমি জানি না, বাট এটাকে শুধু CLEO বলে আর বলে আর কি কনফারেন্সটাকে, ঠিক আছে। বলছে ইজ এ প্রেস্টিজিয়াস কনফারেন্স where researchers from all over the world submit their research articles, হ্যাঁ। These articles are handled by an editor and a reviewer। মানে প্রত্যেকটা আর্টিকেল একজন এডিটর রিভিউ করে, আবার একজন রিভিউয়ারও রিভিউ করে। শুধুমাত্র একজনের রিভিউতে হবে না, দুজন যদি অ্যাপ্রুভ করে তাহলে হবে, এরকম কিছু, ঠিক আছে। বলছে যে তাহলে একটা পেপার দুজন চেক করে, দে রিভিউ ইচ আর্টিকেল ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আলাদা আলাদা ভাবে চেক করে, মানে একজনের উপর আরেকজনের কোনো ইফেক্ট নাই। ইদার অ্যাপ্রুভ এ সাবমিটেড আর্টিকেল ডিনোটেড বাই ওয়ান, মানে যদি দুজন দুজনের ডিসিশনের উপর ভিত্তি করে আর্টিকেলটা হয় অ্যাপ্রুভ হবে, নাহলে অ্যাপ্রুভ হবে না। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আউটপুট জেড ইকোয়াস টু ওয়ান, আর যদি অ্যাপ্রুভ না হয়, রিজেক্ট হয়, তাহলে জেড ইকোয়াস টু জিরো, ঠিক আছে। সোজা কথা। দ্য ডিসিশনস অফ দ্য এডিটর আর গিভেন বাই এ বিট স্ট্রিম ইউ ওয়ান, মানে ইউ ওয়ান দিয়ে আপনাকে আসলে দুইটা ইনপুট যেহেতু বলছে ইউ ওয়ান এন্ড ইউ টু, ইউ ওয়ান দিয়ে আপনার এডিটরের ডিসিশনটাকে বোঝায়, মানে এডিটরের ডিসিশন ইনপুট কি সেটা, ঠিক আছে। আর রিভিউয়ারের ডিসিশন কি সেটা, সেই ইনপুটটা আপনি ইউ টু দিয়ে বুঝবেন। বলছে ইফ ফর থ্রি কনজিকিউটিভ আর্টিকেলস বোথ অফ দ্য ডিসিশনস আর সেম। মনে করেন রহিম, উনি একটা আর্টিকেল জমা দিল, হুম, এডিটর বলছে ঠিক আছে ওরটা অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করা যায়। রিভিউয়ারে বললো ঠিক আছে রহিমেরটা অ্যাকসেপ্ট করা যায়, তাহলে ওনাদের ডিসিশন কিন্তু মিলছে। দুজনের ডিসিশন মিলছে কিনা বলেন তো? মিলে গেছে। তারপরে আসলো করিম, করিমের পেপারটাও দুজন এডিট করলো, এডিট করে এডিটর বলছে না এটা অ্যাকসেপ্ট করবো না, রিভিউয়ারও বলছে না এটা অ্যাকসেপ্ট করার মতো না, তাহলে এখানেও কিন্তু ওনাদের ডিসিশন মিলে গেছে। অ্যাকসেপ্ট হোক বা রিজেক্ট হোক, ডাজেন্ট ম্যাটার, মিলে গেছে, ওনাদের ডিসিশনটা ম্যাচ করছে। এরপরে আবার আসলে এবার জব্বার আসছে। জব্বারের ক্ষেত্রে সেম, রিভিউয়ার বললো, এডিটর বললো যে অ্যাকসেপ্ট করার মতো, অ্যাপ্রুভ, এডিটরও বললো অ্যাপ্রুভ, রিভিউয়ারও বললো অ্যাপ্রুভ। তাহলে দেখেন তো পরপর তিনটা পেপারের ক্ষেত্রে, কনজিকিউটিভলি পরপর তিনটা পেপারের ক্ষেত্রে কি হয়েছে, রিভিউয়ার আর ডিসিশনের, রিভিউয়ার আর এডিটরের ডিসিশন সেম হয়েছে না? সেম হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ সেম হয়েছে, এটার কথাই বলা হয়েছে। যদি বলছে ইফ ফর থ্রি কনজিকিউটিভ আর্টিকেলস both of their decisions are same, then they receive a consistency award z equals to 1। বুঝছেন? মানে পরপর কনজিকিউটিভলি যদি পরপর তিনবার রিভিউয়ার আর আর আপনার এডিটরের ডিসিশন সেম হয়, তাহলে ধরে নেওয়া হয় যে তাদের কনসিস্টেন্সি আছে, মানে এখানে কোনো মানে উল্টাপাল্টা জাজমেন্ট হচ্ছে না, প্রপারলি জাজ হচ্ছে, যেহেতু দুজনের ডিসিশন ম্যাচ করতেছে পরপর তিনবার। এবং এটাকে বলে কনসিস্টেন্সি অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো কনসিস্টেন্সি অ্যাওয়ার্ড যখন পাবে তখন মানে সোজা কথা হলো এই সিকোয়েন্সটা আপনার বলতেছে যে পরপর তিনবার যদি এডিটর আর রিভিউয়ারের আউটপুট সেম, মানে ডিসিশন সেম আসে, তাইলে জেড ইকুয়ালস টু ওয়ান হবে। আর যদি এমন হয় যে মনে করেন প্রথম ডিসিশনের ক্ষেত্রে, প্রথম প্রথম একটা পেপারের ক্ষেত্রে এডিটর বলছে অ্যাকসেপ্ট করবো না, রিভিউয়ারও বলছে অ্যাকসেপ্ট করবো না, পরেরটার ক্ষেত্রে বলছে হ্যাঁ দুজনেই বলছে অ্যাকসেপ্ট করবো, কিন্তু তিন নাম্বারটাতে গিয়ে এডিটর বলছে না আমি অ্যাকসেপ্ট করবো না, বা মনে হচ্ছে না অ্যাকসেপ্ট করার মতো, রিভিউয়ার বলছে না অ্যাকসেপ্ট করা যায়। তো দেখেন তো এই তিন নাম্বার বারে এসে কি হয়ে গেছে, ডিসিশন মিসম্যাচ হয়ে গেছে না? ডিসিশন মিসম্যাচ হচ্ছে, তো এই যে ডিসিশন মিসম্যাচটা হইলো, তাহলে এখানে আর এখানে কিন্তু পরপর তিনবার ওনাদের ডিসিশন সেম হইলো না, না হওয়ার কারণে জেড ইকুয়াল টু জিরোই থেকে যাবে। কথা কি বুঝে যাবে আপনাদেরকে? আচ্ছা, এখন এটাকে বলছে, এখন আপনাকে আম, কি করতে, এটাকে একটা এফএসএম দিয়ে দেখাইতে হবে। কোন টাইপের এফএসএম সেটাও বলে নাই, কিন্তু আপনাকে একটা এই যে ছক দিয়ে দিচ্ছে, ছক দেখে বলেন তো এটা কোন টাইপের এফএসএম। দেখেন তো এই যে এখানে চিন্তা করেন, আউটপুট হাই হয়েছে এখানে, আউটপুট হাই হয়েছে এখানে, তাহলে এই যে আউটপুট হাই হইলো, আর আউটপুট দেখেন তো এখানে কি আছে, 1 0। 1 0 হইলে কি আউটপুট হাই হওয়ার কোনো সম্ভাবনা আছে? না স্যার। না, কারণ পরপর তিনবার সেম হওয়া লাগবে। ও এই যে ইউ ওয়ান মানে এডিটর বলতেছে যে অ্যাকসেপ্ট হবে, ইউ টু মানে editor বলছে অ্যাকসেপ্ট হবে না, তাহলে ডিফারেন্ট হয়ে গেল তো। এখন আপনাকে একটু আগে যে সিনারিওটা পড়ে আছে, সিনারিওতে বলেই দিচ্ছে যে পরপর তিনবার যদি দুজনের ডিসিশন সেম হয় তাহলে কি আউটপুট হাই হবে। তাহলে এই বরাবর যদি দেখেন, মানে যখনই আউটপুট, যে সাইকেলে আউটপুট হাই পাইছেন, সেম সাইকেলে আপনি তাকাই দেখেন উপরে ইনপুট গুলা কি, দেখেন 1 0, আপনার ওই উপরের সিনারিওর সাথে ম্যাচ হচ্ছে না, সিনারিও বলছে পরপর তিনবার সেম হইতে হবে, তাহলে কি এটা যে মিলি টাইপ না, এটা আপনি বুঝে ফেলছেন তাই না? মিলি টাইপ হলে কি হতো, যে সিকোয়েন্স আউটপুট হাই হয়েছে ওই সিকোয়েন্সটা কাউন্ট হইতো, তাই না?
হ্যাঁ, যেহেতু হচ্ছে না, তবে এটা মিলি টাইপটা বুঝতেছেন, তাহলে বাকি আছে কি দেখেন তো, এই যে আগের তিনটা, এই তিনটা বোল্ড করে রাখছে, এই যে 1 1 1 1 0 0, পরপর তিনবার আউটপুট ইন ওদের ডিসিশন ম্যাচ হয়েছে। যে এই যে লাস্ট যেটা পাইছে, লাস্ট ডিসিশনের পরের ক্লক পালসে গিয়ে আউটপুটটা হাই হয়েছে, দেখছেন? এই যে এই তিনটা পাইলো, এর পরের ক্লক পালসে গিয়ে আউটপুট হাই হয়েছে, তবে এটা বুঝেছিল কি মিলি টাইপ না, এটা মুড টাইপ। এই যে এখানেও সেম, এই যে 1 1 0 0 1 0 0 0, এইটা এই যে তিন পর্ব 3 বাজে সমান হয়েছে, এটা রিফ্লেক্ট করছে পরের ক্লক পালসে গিয়ে গিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুড টাইপ। তাহলে একটা জিনিস বুঝলেন, এটা হচ্ছে মুড টাইপ এফএসএম। প্রথম কোশ্চেনে বলছে যে হোয়াট টাইপ অফ এফএসএম উড ইউ নিড টু গিভ টু নিড টু ফর দিস গিভেন প্রবলেম, এটা হচ্ছে মুড টাইপ। এবার বলছে স্টেট ডায়াগ্রাম আছে। স্টেট ডায়াগ্রামটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। এখানে আপনার মাল্টিপল ইনপুট আসবে। তো আগের মতোই বলবো আমি, যে আপনি মাল্টিপল ইনপুট আসলে কি করি আমরা, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা চিন্তা করতে পারি চাইলে, হ্যাঁ। তা এটা ওভারল্যাপিং কাউন্ট করবো না আমরা? এখানে ওভারল্যাপিং দরকার নেই, আর যেহেতু আপনাকে বলে বলে দেয় নাই কিছু, আপনি ওভারল্যাপিং করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ঠিক আছে? এখানে ওভারল্যাপিং এর কথা কিন্তু বলে দেয় না, দেখেন কোথায় কিন্তু বলে নেই ওভারল্যাপিং, তাই না? যেহেতু বলে নেই, আমরা যাই করি না কোনো সমস্যা নেই। যদি বলা না থাকে কোশ্চেন, আপনি যা ইচ্ছা করতে পারেন, ওভারল্যাপিং করলেও হবে, না করলেও হবে। আউটপুট ডিফারেন্ট আসবে, রেজাল্ট ডিফারেন্ট আসবে, কোনো সমস্যা নেই যদি অ্যাকসেপ্টেবল, হ্যাঁ। যদি এমন হয় আর কি, যে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং করলে আউটপুট ডিফারেন্ট আসবে, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া নাই ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং, সেক্ষেত্রে টেনশন করার কিছু নেই। দুইটা অ্যান্সার যদি আসে দুই রকম, প্রসেস ঠিক রাখলে ফুল নাম্বারই পাবেন, যদি অ্যাকসেপ্টেবল, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন এখন আপনার কাহিনী হচ্ছে কি, পরপর তিনটা সিকোয়েন্স আপনাকে যাইতে হবে। এখন আপনি চিন্তা করেন, আগে তো চিন্তা করতেন ডাব্লিউ এর ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু কি হইতো বলেন তো, হয় শূন্য না হয় কি এক। এখন আপনি আপনাকে চিন্তা করতে হবে U1 আর U2, এইটাকে একসাথে চিন্তা করতে হবে, তাই না? আগে শুধু ডাব্লিউ মিলে আপনার পুরো ইনপুটটা ছিল, এখন 2 বিট নিয়ে একটা ইনপুট, তাই না? U1 আর U2 একসাথে নিয়ে আপনার ইনপুটটা হয়েছে। তাহলে এখন বলেন তো ডাব্লিউ মানে 1 বিটের ইনপুট, 1 বিটের ইনপুটের কয়টা 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 আউটপুট হতে পারে সর্বোচ্চ, মানে কয় রকমের কম্বিনেশন হওয়া সম্ভব 1 বিট দিয়ে? তো দুই রকমের। 0 অথবা 1। পসিবিলিটি এই দুটেই তো, হয় 0 হবে, না হয় 1 হবে। কিন্তু যদি এখন U1 আর U2 চিন্তা করেন, তাহলে কয়টা পসিবিলিটি চলে যাবে? 2 বিট যেহেতু, চারটা স্যার। চারটা হয়ে যাবে, হয় 0 1 বা জিরো, হয় 0 0 0 1 বা 1 0 বা 1 1, দেখেন তো। তার মানে আপনার এখন ইনপুট আগে আপনি কি করতেন, ডাব্লিউ এর ভ্যালু 0 হলে কি হবে, ডাব্লিউ এর ভ্যালু 1 হলে কি হবে, সে এই দুটো চেক করতেন শুধু। এখন যেহেতু U1 আর U2 আছে, মানে দুইটা ইনপুট বিট আছে, তাহলে এখন আপনি শুধু 0 1 দিয়ে চিন্তা করলে হবে না। এখন 0 0 হলে কি হবে, ইনপুট 0 1 হলে কি হবে, ইনপুট 1 0 হলে কি হবে, ইনপুট 1 1 হলে কি হবে, তাই না? এভাবে চিন্তা করতে হবে। এখন আপনি আমাকে বলেন, আপনাকে এই যে কোশ্চেনটা বলে দেওয়া হচ্ছে, সেটা বলছে পর পর তিনবার U1 আর U2 এর ভ্যালু সেম হওয়া লাগবে। তাহলে U1 আর U2 এর ভ্যালু সেম হওয়া মানে আসলে কি বলেন তো, কোন এই চারটা সিকোয়েন্সের মধ্যে কোন দুইটা সিকোয়েন্সকে বোঝাচ্ছে? হয় 0 0, না হয় 1 1, তাই না বলেন তো? জি স্যার। যেহেতু বলছে, আপনার কোশ্চেন কিন্তু আমি সিনারিও পড়ে আসছি, যে এই যে if for 3 consecutive articles both of their decisions are the same for 3 o'clock, then they receive a consistency award from the conference committee after a period, ঠিক আছে? আফটার এ পিরিয়ড, এই যে আফটার এ পিরিয়ড মানে আসলে বোঝাচ্ছে এটা মুড টাইম। সাথে সাথে কিন্তু পাচ্ছেন, আফটার এ পিরিয়ড একটা ক্লকের পরে পাচ্ছে, ওটা দেখেও বুঝতে পারেন এটা যে মুড টাইম, বা টেবিল দেখেও বুঝতে পারেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো U1 আর U2 যদি পরপর তিনবার সমান হয় তাহলে গিয়ে হবে, তাহলে পরপর তিনবার বাদ দেন, আগে একবার বলেন, একবার যদি সমান হয় তার মানে কি U1 আচ্ছা এর স্যার, মুড টাইপের ক্ষেত্রে কি অলওয়েজ ওয়ান ক্লক পরেই হবে? এটা কি কনসিস্টেন্ট অলওয়েজ? যেমন আফটার এ পিরিয়ড বসে কি ওয়ান ক্লক কে আমরা ধরে দিব, না দুই ক্লক হতে পারে? 1 ক্লক, অলওয়েজ 1 ক্লক মুড। এটা আপনার আমরা ওই যে ফার্স্ট ক্লাসেই বলে আসছি, যে মুড টাইপের ক্ষেত্রে আউটপুটটা একটা ক্লক, মানে যে ডিজায়ার্ড সিকোয়েন্স পাইছেন তার পরের ক্লকে গিয়ে আউটপুটটা হাই হয়। আর মিলি টাইপের ক্ষেত্রে যেই ক্লকে পাবেন সেম ক্লকেই আউটপুট হাই হয়ে যাবে, ঠিক আছে? মানে স্যার এক্সপ্লিসিটলি বলা থাকে যে ওয়ান ক্লক বা না, ডিরেক্টলি সার্টেন বলা থাকবে টাইম, না। না, ডিরেক্টলি বলা থাকবে না, এটা কখনোই বলা থাকবে না, এটা আপনাকে যাই এক ক্লকই ধরে নিই। এক ক্লকে ধরে নেবেন জি। বা আপনার এই যে এখান থেকে এই যে টেবিল দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই যে দেখেন, স্যার এখানে তো টেবিল দেওয়া আছে, বাট টেবিল যদি না দেওয়া থাকতো? না যা থাকে তখন হ্যাঁ ওই ধরে নেবেন 1 ক্লক। যদি বলে যে, আমি এটাও বলছিলাম যে যদি বলে যে ইন দ্য নেক্সট ক্লক ডিরেক্ট বলে দিতে পারে, বা আফটার এ পিরিয়ড বলতে পারে। এই পিরিয়ড মানে একটাই সাইকেল, এই পিরিয়ড মানে একটা সাইকেল, একটা কমপ্লিট পিরিয়ডের কথা বলতো, হ্যাঁ? মানে একটা কমপ্লিট পিরিয়ড একটা সাইকেল বুঝাচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এটা, হ্যাঁ, যে কি মানে আমাদের সেম হওয়া মানে কি সেটা আমি বুঝলাম। তো এখন আপনি স্টেট এতে আছেন, ওকে? স্টেট এতে আছেন, এটা আপনার ইনিশিয়াল স্টেট, ওকে? ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায়
রিসেট দিলেন, ওকে। এখন বলেন তো এখান থেকে আমার ইনপুট গুলো কি কি আসবে? দুইটা ইনপুট আসবে, U1 আর U2 মিলে একটা ইনপুট দিব আমরা, হ্যাঁ। চিন্তা করেন আপনার U1 আর U2 এর কম্বিনেশন টোটাল হওয়া সম্ভব হচ্ছে দুইটা। আপনি U1 U2 লিখতে পারেন বা U2 U1 লিখতে পারেন, ইচ্ছা। কম্বিনেশন হওয়া সম্ভব দুইটা, একটা হচ্ছে 00 01 10 11। এই যে এর মধ্যে 00 বা 11 হওয়া মানে হচ্ছে কি, U1 এর U2 সেম হওয়া, মানে রিভিউয়ার এবং এডিটরের ডিসিশন সেম। আপনি দেখে আগে সিনারিওতে দেখে বলেন তো কি হয়েছিল ব্যাপারটা। আপনি যদি পরপর তিনবার যদি সমান হইতে হয় তাদের ডিসিশন, তাহলে প্রথমে একবার সমান হইতে হবে, তারপর দুইবার সমান হইতে হবে, তারপরে গিয়ে তিন তিন নাম্বার বার সমান হইতে হবে, তাই না? তাই কি না? তাহলে আপনার জি স্যার। শুরুতে চিন্তা করেন, ইনিশিয়ালি আপনার মনে করেন U1 আর U2 এর ভ্যালু হলো, U1 আর U2 এর ভ্যালু হলো 01। U1 আর U2 এর ভ্যালু 01 যদি হয়, তাহলে কি নতুন মানে সামনের দিকে প্রোগ্রেস করবে নাকি শুরুতেই রিস্টার্ট খাবে, আবার রিসেট খাবে, ইনিশিয়ালি ব্যাক করবে? ইনিশিয়ালি থাকবে। কন্ডিশন হচ্ছে পরপর তিনবার তাদের ডিসিশন সেম হওয়া লাগবে, মানে পরপর তিনবার U1 আর U2 এর ভ্যালু সেম হওয়া লাগবে। এখন প্রথমবারে এসে পাইছেন কি, একদম শুরুতেই পাইছেন U1 এর ভ্যালু 0, U2 এর ভ্যালু 1, তাহলে কি সেম হইলো না? তো তাহলে কি নতুন করে সেই সামনের দিকে যাবে? ওই যে তিনবার সমান হওয়া মানে কি, আগে একবার সমান হওয়া লাগবে, তারপর সেকেন্ড টাইম U1 U2 সমান হওয়া লাগবে, তারপর থার্ড টাইম U1 U2 সমান হওয়া লাগবে। মানে আপনি শুরুতেই U1 আর U2 সমান পাইলেন না, তাহলে কি নেক্সট স্টেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি লুপ ব্যাক করবেন সেম স্টেটে আবার? তাহলে স্যার 10 ক্ষেত্রেও সেম জিনিসটা। এক্স্যাক্টলি 10 ক্ষেত্রে সেম জিনিস, এই জন্য কমা দিয়ে আমরা 10 লিখে দিলাম। মানে U1 U2 এর ভ্যালু 01 হোক বা 10 হোক, আপনি ঘুরে ফিরে লুপ ব্যাক করে এখানে আসবেন ইনিশিয়াল স্টেটে জেড এর ভ্যালু 0, যেহেতু মোড টাইপ এফএসএম হচ্ছে স্টেটের মধ্যে আউটপুটের ডিস্টেন্সটা আপডেট হয়ে যায়, আর মিলি টাইপের ট্রানজিশনের সময় আউটপুটটা আপডেট হয়, তাই না? আই গেস মনে আছে আপনাদের এটা। তাহলে এখানে স্টেট এ, তাহলে আপনি যখন স্টেট এতে থাকা অবস্থায় U1 আর U2 পাচ্ছেন, 01 বা 10, 01 বা 10 যাই পান না কেন, মানে দুটার ভ্যালু সেম না। U1 আর E2 এর ভ্যালু সেম না, মানে ডিসিশন সেম না, রিভিউয়ার এডিটরের ডিসিশন আলাদা আলাদা। তো আপনি ইনিশিয়ালি ব্যাক করতেন, পরপর তিনবার সমান হওয়া লাগবে। প্রথমবারে যদি সমান না হয়, তাহলে পরের বার তো সমান হওয়ার কোনো হইলেও লাভ নেই। মানে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন, পরপর তিনবার সমান হতে হলে প্রথমে একবার সমান হওয়া লাগবে, তারপরে একবার সমান হওয়ার পরে সেকেন্ড টাইম আবার সমান হওয়া লাগবে, সেকেন্ড টাইম সমান হওয়ার পরে থার্ড টাইম আবার সমান হওয়া লাগবে। আপনি প্রথমবারই সমান আনতে পারেন না, তাহলে ইনিশিয়ালি ব্যাক চলে আসেন। তাহলে যদি এমন হয় যে U1 আর U2 এর ভ্যালু শূন্য আকারে 10 না হয়, 00 হয় বা 11 হয়, তাহলে কোথায় যাবে? তো স্টেট বি তে যাবে। স্টেট বি তে যাবে। স্টেট বি হচ্ছে মানে কি, একবার সেম ফার্স্ট হয়েছে। ফার্স্ট টাইম সমান হয়েছে। এটা আমরা আমাদের সুবিধার জন্য ফার্স্ট টাইম কথাটা লিখছি, দ্যাটস ইট, ওকে। তাহলে এই যে দেখেন, আগে যখন ডাব্লিউ দিয়ে কাজ করতেন, আপনি শুধু W = 0 হলে কি হতো, W = 1 হলে কি হতো সেটা লিখতেন, কারণ একটা এক বিট মাত্র। এখন আপনার ইনপুটটা 2 বিটের হয়ে গেছে, মানে দুইটা ইনপুট হয়ে গেছে, মানে দুই বিট চিন্তা করতে পারেন U1 আর U2। তাই এখন আমি চারটা পসিবল কম্বিনেশন আছে, চারটা পসিবল কম্বিনেশনকে আমরা এভাবে লিখছি। এক্ষেত্রে আপনার আলাদা আলাদা কম্বিনেশনের জন্য আলাদা আলাদা আসতেছে, মানে সরি, 01 আর 10 জন্য একটাই আউটপুট আসতেছে, মানে একটাই আম, কাহিনী হচ্ছে, একটাই সিনারি আসতে থেকে আমরা একসাথে লিখে ফেলতেছি। যদি চারটার জন্য 4 রকমের আউটপুট হওয়ার সম্ভাবনা থাকতো, তখন চারটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে চলে যেত, তাই না? ওটাকে বলে আর কনফিউজ না করি আপনাদেরকে। আচ্ছা, এখন আপনি আবার বলেন স্টেট বি তে আছেন আপনি। স্টেট বি তে থাকা অবস্থায়, মানে প্রথমবার আপনার ঠিক আছে, প্রথমবার আপনার সেম হইলো, কিন্তু এই প্রথমবার থাকা অবস্থায় যদি আবার পরের বার যদি এমন হয় যে U1 আর U2 এর ভ্যালু, মানে প্রথমবার সেম হওয়ার পরে সেকেন্ড টাইম আর সেম হইলো না, আবার ডিফারেন্ট হয়ে গেছে, তাহলে কি হলো? পরপর তিনবার তো সেম হইলো না। একবার সেম হয়ে পরে যদি আবার ডিফারেন্ট হয়ে যায় তাদের ডিসিশন, তাহলে কি পরপর তিনবার কি আর থাকলো? তাহলে শুরু করতে হবে না, আবার নতুন করে রিসেট করতে হবে না, ইনিশিয়াল থেকে করতে হবে জি কিনা? স্যার। জি স্যার। এটা স্টেট বিতে থাকা মানে প্রথমবার সমান হয়েছে, প্রথমবার সমান হইলো, হওয়ার পরে পরের বার সেকেন্ড টাইম আর সমান হইলো না, তাহলে কোথায় চলে যাবেন? ডিরেক্ট ইনিশিয়াল স্টেটে চলে যাচ্ছেন। কারণ হচ্ছে আপনার পরপর তিনবার সমান হইলে গিয়ে আপনার ব্যাপারটা হইতো, কিন্তু পরপর তিনবার কি প্রথমবার হইলো, সেকেন্ড টাইমই মিললো না, তাহলে নতুন করে আবার মিলতে হবে, মানে আবার আপনাকে ওয়েট করতে হবে যে আরো একবার হবে, দুইবার হবে, তিনবার হবে, তাই ইনিশিয়ালি চলে গেলাম। কিন্তু হোয়াট ইফ যে স্টেট বিতে থাকা অবস্থায়, মানে ফার্স্ট টাইম সেম হওয়ার পরে আবার সেকেন্ড টাইমও সেম হয়ে গেল, ওদের ডিসিশনটা হয় 00 না হয় 11, যাই হোক না কেন সেম হইলো, তখন কোথায় যাবে? নতুন একটা স্টেটে যাবে, স্টেট সি। এটা হচ্ছে সেকেন্ড টাইম সমান হয়েছে, তাই আমি জিতে গেলাম। এবং আচ্ছা, এখানে কিন্তু এক ফার্স্ট টাইম সমান হয়েছে, Z = কিন্তু 0-ই থাকবে, কারণ তিনবার সমান হলে জেড এর ভ্যালু 1 হবে। দুইবার সমান হয়েছে, সেখানেও জেড এর ভ্যালু 0। ঠিক আছে, হয়ে গেল। এবার আপনি স্টেট সিতে আছেন। স্টেট সিতে থাকা অবস্থায় আবার সেম কাহিনী, পরপর দুইবার সমান হলো কিন্তু 3 নাম্বার বার সমান হলো না।
তাইলে তো কি ইনিশিয়ালি আবার নতুন করে শুরু করতে হবে। তা আপনি ইনিশিয়ালি স্টেটে চলে আসেন, কিন্তু হোয়াট ইফ পর্বত দুইবার সমান হওয়ার পরে 3 নাম্বার বারও সমান হয়ে গেল, ওদের ডিসিশন 0 0 বা 1 1, তখন কোথায় যাবে? আরেকটা স্টেটে যাবে, স্টেট ডি। এটা হচ্ছে থার্ড টাইম। এবং এখানে জেড এর ভ্যালু কত? স্যার ওয়ান হবে। 1 হয়ে গেল। এই তো। এবার আসেন, আবার এখানে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এর কাহিনী হবে। আপনি যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন তাহলে এই যে এই থার্ড টাইম 1 হয়েছে মনে করেন, এই যে মনে করেন যে কথা কথা একটা সিকোয়েন্স নেই, 0 0 0 0 1 1, থার্ড টাইম 1 হয়েছে, 3 বার 1 হয়েছে, ঠিক আছে? তারপরের বারও 1 হয়, 4 নাম্বার বারও 1 হয়েছে। যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন তখন আপনি কিভাবে চিন্তা করবেন? এই 3বার 1 হওয়াতে তারপরে আউটপুট শেষ। কিন্তু যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন, এই যে আউটপুট যে হইলো এটার ইফেক্ট পরেরটাতেও থাকবে। তাহলে পরেরটা যদি এটার ইফেক্ট আমি আনতে চাই, তাহলে এই যে এখন যে 0 0 পাইছেন, এই 0 0 আগের দুইটা 0 0 আর 1 1 এর সাথে মিলে ঘুরে ফিরে কি আবার পরপর 3 বার 1 হয়ে গেল না? যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন, তাই না বলেন তো? ওভারল্যাপিং যদি অ্যালাউ করেন তাহলে যেটা হবে, লাস্ট স্টেটে এসে লাস্ট স্টেটের আউটপুটটা বা লাস্ট স্টেটের সিকোয়েন্স কি ছিল সেটা মানে নতুন করে আবার অ্যালাউ মানে পরের গুলোতে এফেক্ট ফেলতে থাকবে লাস্ট স্টেটে এসেও, ঠিক আছে? তাহলে এখানে যদি ওভারল্যাপিং অ্যালাউ করেন তাহলে ঘুরে ফিরে স্টেট দিতে থাকা অবস্থা যদি আবার ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু সেম পান, তাহলে আবার স্টেট দিতেই আসবে, তাই না? কারণ স্টেট দিতে থাকা মানে পরপর 3 বার অলরেডি সমান হওয়া, এরপরে 4 নাম্বার বার সমান পাইছেন, তাই আগের 2 বারের সমান হওয়া আর এখনকারটা সমান হওয়া একসাথে করে আপনি আবার এখানে আসছেন, ওভারল্যাপিং অ্যালাউ করছেন তাই। নন মানে আর যদি সমান না হয় তাহলে তো এখানে যাইতো ইউ ওয়ান। স্যার আবার তো তাহলে এটা তো না হলে ইনিশিয়াল সেটেই যাবে। হ্যাঁ, নিচে স্টেটে যাচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে ওভারল্যাপিং এর জন্য, তাই না? এটা কিন্তু ওভারল্যাপিং এর জন্য করছো। যদি নন জি স্যার। ওভারল্যাপিং করতেন, নন ওভারল্যাপিং করা মানে কি বলেন তো? আপনি যে এই যে একবার মানে একবার আপনার ডিজায়ার সিকোয়েন্স পেয়ে গেছেন, পরপর 3 বার সমান হয়েছে, এর পরের বার যে ইনপুট পাইছেন 0 0 বা ইউ ওয়ান আর ইউটিউব 0 0 পাইছেন, এটা কিন্তু এটার উপরে কিন্তু আগে যে 3 বার 1 পাইছেন সেটার কোনো ইফেক্ট থাকবে না, যেহেতু ওভারল্যাপিং অ্যালাউ করেন। তাহলে কোথায় যাবে? নতুন করে আবার শুরু হবে না বলেন তো? ফার্স্ট টাইম স্টেট বি তে চলে যাবে। এক্স্যাক্টলি। তাহলে নতুন মনে করেন এই যে আপনি স্টেট দিতে থাকা অবস্থায় আপনি ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু আপনার সেম হয়ে গেল, মানে চতুর্থবার মিলে গেল। চতুর্থবার মিলে গেলে আগের 3 বারের কোনো ইফেক্ট নাই, 4 নাম্বারটা নতুন করে শুরু করেন, তাহলে আগের 3 বার সমান হয়েছে, সেটা এখানে আউটপুট আপনি দেখাই দিয়েছেন এখানে জেড। 4 নাম্বার যে 1 হয়েছে সেটা নতুন করে আবার প্রথমবার 1 হওয়া সমান হবে, সেটা ফার্স্ট টাইম 1-এ চলে গেছে নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আর সমান না হইলে তো ইনিশিয়ালি স্টেজে চলে যাবে। বুঝতে পারছি ওভারল্যাপিং এর নন ওভারল্যাপিং এর ডিফারেন্সটা? জি স্যার। আচ্ছা। স্যার ওভারল্যাপিংটা আবার বলবেন? আচ্ছা, ওভারল্যাপিং এর ক্ষেত্রে যেটা বললাম, আপনারা আগের ক্লাসগুলো যারা করেন নাই এরা এখন অনেক কোশ্চেন করতেছেন, যারা আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করেননি। আমার যেটা মানে আমার পার্সোনাল অবজারভেশন, আই ডোন্ট নো ঠিক কিনা, বাট আমার মনে হচ্ছে, কারণ আগের ক্লাসে আমি বারবার করে জিনিসটাকে এক্সপ্লেন করছি। তাও আপনারা মানে না বোঝার কারণ দেখি না যারা একটু পড়ছেন। বাট হ্যাঁ, যতবার জিজ্ঞেস করেন আমি বলবো, কারণ আমি চাই আপনারা বুঝে যান। চিন্তা করেন, আপনি ওভারল্যাপিং এর ক্ষেত্রে আমি কি বললাম, আপনি আহ, আগের সিকোয়েন্সের সাথে আপনার পরের সিকোয়েন্সের মানে পরের সিকোয়েন্সের আউটপুটের সাথে আগের সিকোয়েন্সের আউটপুটের একটা এফেক্ট থাকবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনি আছেন স্টেট ডিতে, স্টেট ডিতে থাকা মানে কি হয়েছে বলেন তো? স্টেট ডিতে কি রিপ্রেজেন্ট করতেছে বলেন তো? 3 বার পর পর 3 বার আপনার ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু সেম হয়ে গেছে। তো আমি ফর এক্সাম্পল ধরে নিলাম প্রথমবার 1 1 ছিল, পরের বার 0 0 ছিল, তারপর 1 1 আবার। তাহলে পরপর 3 বার ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু সেম হয়েছে, এটা ইউ ওয়ান এটা ইউ টু। ঠিক আছে? তো স্টেট দিতে থাকা মানে হচ্ছে আমরা বুঝতেছি যে আপনার পরপর 3 বার আউটপুটটা, সরি, ইউ ওয়ান আর ইউ টু এর ভ্যালু সেম হয়েছে, ডি মানে অলরেডি এটা। ওভারল্যাপিং যদি আমি করি তাহলে 3 বার পেয়ে যাওয়াতে আমার আউটপুট কিন্তু জেড হাই হয়ে গেছে অলরেডি। ওভারল্যাপিং হলে যেটা হয়, এই যে হাই হয়েছে, এটার ইফেক্ট এখানেই শেষ না, পরের ইনপুট গুলা যা পাবো, পরের বার আউটপুট মানে চতুর্থবার আউটপুট ইউ ওয়ান আর ইউ টুর যে ভ্যালু গুলো পাবো সেটার উপরে এই যে 3 বার যে আমি আউটপুট হাই পাই এটার একটা ইফেক্ট থেকে যাবে। দেখেন স্টেট দিতে আসি মানে অলরেডি 3 বার আমার রেড বক্স দিয়ে দেখাইছি, অলরেডি 3 বার পরপর 3 বার আমার ইনপুটটা সেম হয়েছে, ইউ ওয়ান আর ইউ টু সেম আসছে। এরপরে স্টেট দিতে থাকা অবস্থা যদি আমি আবার ইউ ওয়ান চতুর্থবার যদি ইউ ওয়ান আর ইউ টুর ভ্যালু সেম পেয়ে যাই, 0 0 বা 1 1 যাই হোক না কেন, তাইলে আমি বলছি যে আগের বার যে 3 বার 1 পেয়েছে সেটা একটা ইফেক্ট থাকবে। কিভাবে ইফেক্ট থাকবে? এই যে 0 0 পাচ্ছেন, এই 0 0 আগের দুইটা সিকোয়েন্সের সাথে ইনপুট সিকোয়েন্স মিলে এই যে গ্রিন কালারের বক্স যদি হিসাব ওভারল্যাপ করেন তাহলে কি হলো,
এটাতেও তো কি পরপর তিনবার ওভারল্যাপিং শো করতেছে, পরপর তিনবার সেম হওয়াটা বোঝাচ্ছে না? বলুন তো, যিনি কোশ্চেন করছেন আপনি কি বুঝতেছেন? হ্যাঁ স্যার। তাহলে এই যে মানে আপনার যে স্টেট দিতে থাকে মানে অলরেডি তিনবার ওয়ান পাওয়া, অলরেডি তিনবার, সরি ওয়ান না, অলরেডি তিনবার আপনার সেম হওয়া ইনপুট গুলো ইউ1 আর ইউ2। এই অবস্থায় চতুর্থবার যেটা পাবেন সেটার কিন্তু সেটার উপর ইফেক্ট থাকবে কার? আগের গুলোর ইফেক্ট থাকবে। আউটপুট কি হবে সেটা ইফেক্ট হবে। আর চতুর্থবার পেয়ে গেছেন আপনি 0 0। তিনবার তিনবার ইনপুট সিকোয়েন্স সেম হওয়াতেই কিন্তু এখানে ওটার ইফেক্ট এখানেই শেষ না, এটার ইফেক্ট পরের গুলোতেও যাবে। এটা হচ্ছে ওভারল্যাপিং এর ক্ষেত্রে। আপনি চতুর্থবার 0 0 পাইছেন, এই যে চতুর্থবারের 0 0 সাথে আপনি আগের দুইবার যে আগের পর্ব তিনবার যে আপনি সমান পাইছিলেন সেই তিনটা থেকে প্রথম দুইটা যদি মিলে ওভারল্যাপ করেন তাহলে পরপর ঘুরে ফিরে চতুর্থবারেও হিসাব করলে কি আগের দুইটা প্লাস এইবারেরটা মিলে আবার ঘুরে ফিরে তিনবার ওয়ান হইলো, তিনবার সেম হইলো। তাহলে কোথায় গেল? তিনবার সেম হইলে কোথায় যাবেন? স্টেপ কি হবে আপনার? দিতেই আসবে, ওভারল্যাপিং দিতে অ্যালাউ করছেন, তাই না? বুঝতে পারছেন? ইয়েস স্যার। শিওর তো বুঝতে পারছেন আপনি এটা? জি স্যার, বুঝছি। নজরুল, আচ্ছা, ঠিক আছে। আর নজরুল স্যার, এটা এটার জন্য ভুল না হয় পরীক্ষায়, ঠিক আছে? এরকম কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। Okay, এটা গেল। আর নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে কি যেন হয়, এই যে আপনি পরপর তিনবার যে ওয়ান পাইছেন ওইটার ইফেক্ট এখানেই শেষ, পরের গুলাতে এটা আর গো থ্রু হবে না। পরেরটাতে আপনি নতুন করে হিসাব করবেন, নতুন করে মানে স্টেট দিতে আসেন, মানে লাস্টে আসেন, লাস্টে যা আছে আছে, শেষ, এটা তো সব করা দরকার নেই। নতুন করে চতুর্থতে যে আপনি 0 0 পাইছেন তাহলে আগের দিনের কোনো ইফেক্ট নাই, তাহলে নতুন করে চতুর্থবার যে 0 0 পাইছেন, চতুর্থবার জিরো পাওয়া মানে কি? এটা আসলে কি প্রথমবার জিরো পাওয়া না, প্রথমবার সেম পাওয়া না? বলেন তো নজরুল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি প্রথমবার ওয়ান পেলে আমরা কোথায় যাই? প্রথমবার সেম হইলে কোথায় গেছিলাম? স্টেট বিতে, ফার্স্ট টাইম যখন ওয়ান ছিল, তাই না? জি স্যার। ইউ1 ইউ2। তো এটাই বোঝাচ্ছিলাম, ওভারল্যাপিং এর নন ওভারল্যাপিং এটার ইফেক্ট ফেলবে লাস্ট এতে আসার পরে, লাস্ট থেকে কোন দিকে যাবেন সেটার উপর ইফেক্ট ফেলবে ওভারল্যাপিং নন ওভারল্যাপিংটা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে স্টেটটা এটা যে পাইছেন এটার এটার কিন্তু স্টেট অ্যাসাইন টেবিল বা স্টেট টেবিল বানাইতে আপনাদের একটু কনফিউশন আসতে পারে। তো এটার জন্য যদি আপনারা কনফিউশন, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। বলেন তো, স্টেট টেবিলে নর্মালি তিনটা কলাম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, তারপরটা কি নেক্সট স্টেট, তারপরে কি আউটপুট। এটা যেহেতু মুড টাইপ তাই আউটপুটের উপরে ইনপুটের কি কি ভ্যালু, কারেন্ট ইনপুটের কোনো ইফেক্ট থাকবে না। এটা ঘর করলাম। এখন এই যে নেক্সট স্টেট এর মধ্যে আমরা কি করি? ডাব্লিউ ইকুয়াল জিরো হলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল জিরো ওয়ান হলে কি হবে, তাই না? সরি, হ্যাঁ, তাই না? বলেন তো, নেক্সট স্টেট এর মধ্যে কি থাকে? ডাব্লিউ ইকুয়াল জিরো হলে কি হয় সেটা থাকে, তারপর ডাব্লিউ ইকুয়াল ওয়ান হলে কি হয় সেটা থাকে। যখন ইনপুট আপনার শুধু একটা এক বিটের একটা মাত্র ইনপুট, শুধু ডাব্লিউ ইনপুট, কিন্তু এখন কয়টা ইনপুট? স্যার দুইটাই তো, একটা মিলা মিলা একটা না মিলা। না, ওইভাবে চিন্তা করার দরকার নেই। টোটাল ইউ1 আর ইউ2 মিলে কয়টা কম্বিনেশন আছে? স্যার চারটা। চারটা না চারটা। তাহলে তাহলে আপনি ইউ1 ইউ2 বিকজ 0 0 হলে কি করবেন সেটার জন্য একটা অপশন আসবে। ইউ1 ইউ2 মিলে 1 0 হলে কি হবে সেটার জন্য একটা অপশন আসবে। ইউ1 ইউ2 মিলে আহ এটা ভুল লিখছে স্যার, লিখে ফেলছি মানে আগে 0 1টা আসতো, এটা হলে কি হবে সেটা একটা অপশন হবে। আর ইউ1 ইউ2 1 1 হলে কি হবে সেটা একটা অপশন আসবে। টোটাল স্টেট চারটা আপনাদের, তাই না? চারটার জন্য তাহলে লিখলাম। এটা হচ্ছে আপনার এ, বি, সি, ডি। না, আউটপুট শুধুমাত্র হাই হবে যেহেতু এটা মুড টাইপ, মুড টাইপের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে। প্রেজেন্ট স্টেট মানে শুধুমাত্র স্টেট ডি এর জন্য আপনার আউটপুটটা হাই হচ্ছে। এই যে দেখেন, স্টেট ডি এর জন্য আউটপুটটা হাই হচ্ছে, স্টেট ডি তে গিয়ে আউটপুটটা হাই হচ্ছে। তো এটার জন্য আউটপুট হাই, বাকি সবগুলোর জন্য জিরো। এবার আপনি চিন্তা করেন, আপনি যখন আপনি স্টেট এতে আসেন, স্টেট এতে যখন আসেন, এই যে এতে আসেন, এতে থাকা অবস্থা যদি ইউ1 আর ইউ2 এর ভ্যালু যদি ইউ1 0 1 বা 1 0 হয়, 0 1 বা 1 0 হয়, তাহলে আপনার এতেই থাকতেছেন আপনি ঘুরে ফিরে, হ্যাঁ, এটাই থাকতেছেন। আর যদি আপনার 0 0 বা 1 1 হয় তখন আপনি বিতে যাচ্ছিলেন। মানে বিতে থাকা অবস্থায় যদি আবার পরের বার যদি সেম থাকে মানে 0 0 হয় তখন আপনি সিতে যাচ্ছেন, নেক্সট স্টেটে মুভ করতেছেন, সিতে যাচ্ছেন। না হলে কোথায় আসতেছেন? ঘুরে ফিরে এতে ব্যাক করতেছেন, ইনিশিয়ালি ব্যাক করতেছেন, সমান না হলে ব্যাক করতেছেন। সিতে থাকা অবস্থায় সেম, যদি আপনার ইউ1 আর ইউ2 0 0 বা 1 1 হয় তখন নেক্সট স্টেটে যাচ্ছেন, দিতে যাচ্ছেন, দিতে যাচ্ছেন। আর যদি না হলে ডিরেক্ট এতে চলে আসতেছেন। তারপর দিতে থাকা অবস্থায় ওভারল্যাপিং যদি ধরি, সরি নন ওভারল্যাপিং ধরি আপাতত, তাহলে কি করেন বলেন তো? স্টেট দিতে থাকা অবস্থায় যদি আপনার ইউ1 0 0 বা 1 1 হয় তাহলে স্টেট বিতে আসতেছেন।
বিতে আসতেছেন, বিতে আসতেছেন, আর না হলে তো এটাই চলে আসতেছেন। ওভারল্যাপিং করলে এই বি এখানে এসে এই বি হবে, ঠিক আছে। আর যদি নন ওভারল্যাপিং ধরলে, আর যদি ওভারল্যাপিং ধরেন তখন কি হতো, এখানে ডিতেই থাকতেন, তাই না? বোঝানো গেছে স্টেট ডায়াগ্রামটা, সরি স্টেট টেবিলটা? জি স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার স্টেট টেবিল। এটা হচ্ছে ডাবল ইনপুটের জন্য। এরকম অনেক রকম সিকোয়েন্স থাকে। এখন আমি আপনাদেরকে বললাম যে 0 0 বা 1 1 হইলে নেক্সট স্টেটে যাবে বা দেখালাম, কিন্তু পরীক্ষাতে এমনও আসতে পারে, তাই না, যে পরপর 3 বার সমান না হইলে আউটপুট হাই হবে, এরকম আসতে পারে না? বলেন তো, আসতে পারে না যে পরপর 3 বার সমান না হলে আউটপুট হাই হবে? জি স্যার, হতে পারে। তখন 0 0 1 1 এর জন্য আপনি ইনিশিয়ালে ব্যাক করবেন, আর 0 1 1 0 হলে ডিফারেন্ট ডিফারেন্ট, তখন নেক্সট স্টেটে মুভ করবেন, তাই না? এরকম আসতে পারে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপরে আবার এমনও আসতে পারে যে 0 0 1 0 0 1 1 1 এই চারটার মধ্যে শুধুমাত্র 1 0 হলে নেক্সট স্টেটে যাবে, বাকি তিনটার জন্যই যাবে না, এমনও হইতে পারে না? হইতে পারে কিনা জি বলেন তো? স্যার। জি হ্যাঁ, স্যার, জি স্যার। এরকম অনেকগুলো সিনারিও আসতে পারে। এগুলো এখন এতগুলো তো আর দেখানো সম্ভব না, ধরে ধরে আমি সেম টাইপের একটা দেখাই দিচ্ছি, বাকিটা আবার আপনারা একটু বেসিক গুলো বুঝে একটু ট্রাই করবেন, ঠিক আছে, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আপনাদের এই টাইপের। তাহলে এটা হচ্ছে ডাবল ইনপুট এফএসএম। দেখেন আমি কিন্তু সুন্দর করে স্লাইডে দিয়ে রাখছি ডাবল ইনপুট এফএসএম। এবার আসেন ডাবল আউটপুট। ডাবল ইনপুটের পরে ডাবল আউটপুট এফএসএম হতে পারে, মানে এবার ইনপুট হচ্ছে শুধু ডাব্লিউই থাকবে, কিন্তু আউটপুট 2 বিটের হয়ে যাবে, Z1 আর Z2। কথা বুঝতে পারছি? আউটপুট Z1 আর Z2 হইলে কি হবে, এটা আর আজকে না দেখাই, এটা আমরা অনলাইনে আর দেখাবো না, এটা নেক্সট ক্লাসে দেখাবো। এটা বাকিগুলো যদি পারেন এটা এমনিই পারবেন। এখন পরীক্ষায় অনেক রকম কোশ্চেন আসতে পারে। পরীক্ষায় সিঙ্গেল ইনপুট ডাবল আউটপুট আসতে পারে, আবার ডাবল ইনপুট সিঙ্গেল আউটপুট আসতে পারে, আবার ডাবল আউটপুট ডাবল ইনপুট দুটোও আসতে পারে, যেটা গতবারের মিডে আসছে। বুঝতে পারছি? মানে ইনপুট হচ্ছে U1 U2 দুইটা ইনপুট, শুধু ডাব্লিউ না, U1 U2, আবার আউটপুটও দুইটা, Z1 Z2। ঠিক আছে। হ্যাঁ, যাদের ক্লাস আছে আপনি চলে গেলেন, আচ্ছা, ঠিক আছে। তো এই আর কি, এতটুকুই আপনাদের আজকে এটা। আমি হচ্ছে আই গেস এতটুকু বুঝতে পারছেন। এতটুকু যদি যারা বুঝতে পারছেন তাদের জন্য তো যথেষ্ট হওয়ার কথা এটা। এফএসএম পারার জন্য এনাফ আর কি। আমি মনে করি তো।